আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ গ্যাস, অর্থাৎ গ্যাসের গতিশক্তি। গ্যাসের গতিশক্তি আজকে আমরা আলোচনা করব। ধরো আমরা আজকে আলোচনা করব PV = 1/3 mc²। এই সূত্রটা কোত্থেকে আসছে? আমরা আজকে আলোচনা করব গ্যাসের গতিশক্তি, যেটাকে বলা হয় K, EK = 3/2 nRT। অর্থাৎ দুইটা সূত্রের প্রতিপাদন আজকে আলোচনা করতে হবে। তবে দুইটা সূত্রের প্রতিপাদন আলোচনা করার আগে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য আলোচনা করতে হবে। সো গ্যাসের গতিতত্ত্ব এখন আমি তোমাকে 7টা লিখে দিব, সবাই খাতা এবং কলম বের করো। গ্যাসের গতিতত্ত্বের কয়টা? টোটাল 7টা তথ্য লিখে দিতে হবে। কয়টা? 7টা তথ্য। তো আমি লিখি ফার্স্টে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য কি লিখলাম দেখো? গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে ক্লাসে কিন্তু আমি তোমাকে বলি সেটা একটু মনোযোগ দিতে হবে, কারণ প্রতিপাদন যখন পড়তে যাব সূত্রগুলো একটু ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে? তো গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য 1 নাম্বার কি কি দেখো। ফার্স্ট অফ অল 1 নম্বরে বলা হচ্ছে একই গ্যাসের কি বলা হচ্ছে দেখো, একই গ্যাসের সকল অণু সমূহের 3টা জিনিস সমান থাকবে। একটা হচ্ছে ভর, আকার এবং আকৃতি। কয়টা জিনিস সমান থাকবে? 3টা জিনিস সমান থাকবে। একই গ্যাসের সকল অণুসমূহের 3টা জিনিস সমান থাকবে। এটা হচ্ছে কি? ভর মানে হচ্ছে মাস, ওকে? এরপরে সাইজ এবং হচ্ছে শেপ, 3টা জিনিস সমান থাকবে। গ্যাসের মৌলিক স্বীকার্য মানে কি? কিছু গ্যাসের হচ্ছে কিছু মানে কি আছে, আদর্শ আছে, কিছু বৈশিষ্ট্য আর কি। প্রথম বৈশিষ্ট্য বলা হচ্ছে একই গ্যাসের সকল অণুসমূহের 3টা জিনিস সমান থাকবে। কি কি? ভর এবং হচ্ছে সাইজ মানে হচ্ছে তার আকার, শেপ মানে আকৃতি। একই গ্যাসের হতে হবে। একই গ্যাসের যতগুলো অণু থাকবে, ধরো হাজার হাজার অণু থাকতে পারে, যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অনেকগুলো অণু, সবগুলো অণুর আকার, আকৃতি এবং হচ্ছে ভর সেম থাকবে। এটা কয় নম্বরে বলা হচ্ছে? 2 নম্বরে বলা হচ্ছে। কয় নম্বরে? 2 নম্বরে। এখন আসি 1 নম্বরে, এখন আসি 2 নম্বরে। 2 নম্বরে কি বলা হচ্ছে দেখো, গ্যাসের অণুসমূহের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু দেখো, এগুলো প্রতিপাদন করতে গেলে সূত্রগুলো কোত্থেকে আসছে? গতকাল আরএমএস ব্যাগ পড়ছিলাম না, যে আরএমএস ব্যাগ প্রতিপাদন করে দিব। আরএমএস ব্যাগ গুলো কোত্থেকে আসছে? সবগুলো কিন্তু গ্যাসের স্বীকার্য। যারা বলবে ভাই এগুলো কেন পড়াচ্ছেন, বোরিং পড়ালেখা, এগুলো না পড়লে তুমি এই সূত্রগুলো প্রতিপাদন করতে পারবে না। যেমন 2 নম্বরে কি বলছে দেখো, গ্যাসের অণুসমূহ এবার লিখতে পারো যে গ্যাসের অণুসমূহ নির্দিষ্ট দ্রুতি মানে হচ্ছে কি? ব্যাগ। নির্দিষ্ট দ্রুতিতে সে বিক্ষিপ্তভাবে চলাচল করে, অথবা এটা বলতে পারে নির্দিষ্ট দ্রুতিতে চলাচল করে। সুন্দর করে লিখো, নির্দিষ্ট দ্রুতিতে চলাচল করে। লিখছো? এখন আচ্ছা, চলাচল করে, নির্দিষ্ট দ্রুতিতে চলাচল করে মানে অর্থাৎ অণুগুলা সমদ্রুতিতে অর্থাৎ সমদ্রুতিতে অর্থাৎ অণুগুলো সমদ্রুতিতে চলাচল করে। অর্থাৎ অণুগুলো কি? সমদ্রুতিতে, অর্থাৎ তাদের ব্যাগ কিন্তু কি থাকবে? সমান থাকবে। এবং এখানে আরেকটা কথা হচ্ছে যে একটির সাথে আরেকটি মানে একটি অণুর সাথে আরেকটি অণু, একটির সাথে আরেকটি অণুর একটির সাথে এটা লিখো যে একটির সাথে আরেকটি কিংবা পাত্রের দেওয়ালের সাথে, একটির সাথে আরেকটি কিংবা, এভাবে লিখো, আরেকটি কিংবা পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষের ফলে পথ পরিবর্তন করে। এটা বুঝবা কি বলে? পথ পরিবর্তন করে। তো 2 নম্বরটা কি আমি বলতেছি কি? গ্যাসের অণুসমূহ নির্দিষ্ট দ্রুতিতে চলাচল করে, অর্থাৎ অণুগুলো সমদ্রুতিতে চলাচল করে, মানে ব্যাগ সমান থাকবে। একটির সাথে আরেকটি কিংবা পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষের ফলে পথ পরিবর্তন করে না। একটির সাথে আরেকটির অণুগুলো সমদ্রুতিতে চলাচল করে, একটির সাথে আরেকটির কি হয় না?
পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষের ফলে পথ পরিবর্তন কি করে এবং হচ্ছে তারা সমদ্রুতিতে চলাচল করে। এটা হচ্ছে আমার 2 নাম্বার পয়েন্ট। এটা কয় নাম্বার পয়েন্ট? 2 নাম্বার পয়েন্ট। ঠিক আছে, সবাই একটু লিখো, গ্যাসের অণুসমূহ নির্দিষ্ট দ্রুতিতে চলাচল করে, অণুগুলো সমদ্রুতিতে চলাচল করে, একটির সাথে আরেকটি কিংবা পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষের ফলে তারা কি করে পথ পরিবর্তন করতে পারে। এখন এই যে তারা বলছে কি নির্দিষ্ট দ্রুতিতে চলাচল করে এবং সমদ্রুতিতে, সমদ্রুতিতে মানে হচ্ছে তারা অনেকটা এইভাবে সরল রেখা বরাবর চলাচল করে। কি বললাম? সরল রেখা বরাবর চলাচল করে। মনে রাখবা সরল রেখা, স্ট্রেট চলাচল করবে। কি বললাম? স্ট্রেট, এবং হচ্ছে ব্যাকটা সম থাকবে অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে। যেমন ধরো এটা যদি আমি একটু ব্যাখ্যাটা দিই, লিখছো এটা সবাই তাড়াতাড়ি লিখতে হবে। ধরো আমি একটা ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে একটা গ্যাসের অণুসমূহ কিভাবে সমদ্রুতিতে চলাচল করতে পারে। ধরো আমি বললাম এটা হচ্ছে তার, ধরো সাপোজ এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, ওকে, আর এটা হচ্ছে কি এক্স অক্ষ। সবাই একটু লিখো, এটা লিখো, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এই জিনিসটা কি জেড অক্ষ, এই জিনিসটা কি জেড অক্ষ। তাহলে আমি তোমাকে কি বলছিলাম? একটা গ্যাসের অণুসমূহ সরল রেখা বরাবর সমদ্রুতিতে চলে। 2 নাম্বার পয়েন্ট এটা ছিল যে সরল রেখা বরাবর অথবা সমদ্রুতিতে লিখো, সমস্যা নেই। এবং সেই সরল রেখা বরাবর সমদ্রুতিতে চলে, সরল রেখা বরাবর কি সমদ্রুতিতে চলে। তো আমি তোমাকে বললাম এটা কি, এটা সাপোজ এটা হচ্ছে কি জেড অক্ষ, আর এটা কি এক্স অক্ষ, আর এটা কি ওয়াই অক্ষ। তো জেড অক্ষটাকে আমি শুধু এইভাবে দেখালাম। এখন একটা গ্যাসের অণু, তো একটা গ্যাসের তো অণু হচ্ছে এরকম না, একটা গ্যাসের অণুগুলো হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম সে এক্স অক্ষের দিকে গেল, সে কি এক্স অক্ষের দিকে গেল। তাহলে এক্স অক্ষের দিকে যদি যাই, সরল রেখা বরাবর এক্স অক্ষের দিকে গেল। কি বললাম? সরল রেখা বরাবর এক্স অক্ষের দিকে গেল। তাহলে তার ব্যাকটা আমি ধরলাম ux1, তার ব্যাকটা আমি কত ধরলাম? ux, সাপোজ ux, তার ব্যাকটা আমি কত ধরলাম? u মানে হচ্ছে তার ব্যাক, u মানে কি তার ব্যাক, u মানে হচ্ছে তার ব্যাক। তাহলে সাপোজ আমি ধরলাম তার ব্যাকটা হচ্ছে ux, তার ব্যাকটা কত? ux। এখন ux টা হচ্ছে তার কিন্তু প্রবাবিলিটি, তার সম্ভাবনা। কেন? কারণ এই গ্যাসের অণুটা সে কিন্তু যে কোনো দিকে যেতে পারে। সে এক্স অক্ষের দিকে এদিকে যেতে পারে, সে ওয়াই অক্ষের দিকে যেতে পারে, সে জেড অক্ষের দিকে যেতে পারে। তাহলে আমি যদি তার ভেক্টর অনুরূপে তার ব্যাকটাকে যদি প্রকাশ করি, তাহলে 3টা মাত্রা দিয়ে তার ভেক্টর মানে তার 3টা মাত্রা দিয়ে তার ব্যাকটাকে আমি প্রকাশ করতে পারবো। কিভাবে দেখো? ux, uy এবং হচ্ছে uz। কি বললাম? ux, uy এবং uz। কেন? কারণ সে এক্স অক্ষের দিকে যেতে পারে অণুটা, ওয়াই অক্ষের দিকে যেতে পারে, আবার জেড অক্ষের দিকে যেতে পারে। সো আমি বললাম তার পসিবিলিটি প্রবাবিলিটি হচ্ছে 50-50-50, অর্থাৎ 50-50 মানে 50-50 বলতে সবগুলো হচ্ছে 50-50 মানে যে আসলে যেতে পারে এক্স অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে, জেড অক্ষের দিকে যেতে পারে। তাহলে আমি তার ব্যাকটা যদি এভাবে লিখি যে u equal to ux, uy, uz, তাহলে আমি যদি এভাবে লিখতে পারি যে ux, uy, uz, তাহলে আমি লিখতে পারি uxi ভেক্টর অনুসারে যদি লিখি, uy j ভেক্টর অনুসারে যদি লিখি, তাহলে uz k, এবং সবগুলোকে আমি যোগ করলাম। তাহলে এই ইউটা হচ্ছে আমার 3টা মাত্রায় আমি তার ব্যাকগুলোকে প্রকাশ করলাম। কয়টা মাত্রায়? 3টা মাত্রায় তার ব্যাকগুলোকে প্রকাশ করলাম। এটা ভেক্টর স্বরূপে যদি লিখি, 3টা মাত্রায় তার ব্যাকটাকে, 3টা মাত্রা কিন্তু 3 স্বরূপ হতে পারে, 3টা মাত্রায় তার ব্যাকটাকে আমি কি করলাম? প্রকাশ করলাম। এখন আমি লিখলাম ধরো যে u equal to uxi, uy, z, uz, k ভেক্টর। ঠিক আছে, এখন আমি কি করলাম? তার হচ্ছে কি বের করলাম? তার ম্যাগনিটিউড, তার মাত্রাটা বের করলাম। অর্থাৎ আমি যে ভেক্টর তোমরা নিশ্চয়ই পড়ছো, সেটা ম্যাগনিটিউড বের করতে গেলে কি করতে হয়? আমি সবগুলোকে কি করলাম? বর্গ করে দিলাম। তাহলে সবগুলোকে যদি বর্গ করো, তাহলে বর্গ করলে কি আসে? ux স্কয়ার, এবং এখানে আসবে uy স্কয়ার, এবং এখানে আসবে uz স্কয়ার। তাহলে ux স্কয়ার, uy স্কয়ার, uz স্কয়ার। এবং ম্যাগনিটিউড করার পরে বর্গ করার পরে কি করতে হয়? রুট ওভার করতে হয়। রুট ওভার করলাম। কি করলাম? রুট ওভার করলাম। এখন এই রুট ওভার করার পরে আমি এখানে মানটা কি বসাতে পারি? দেখো আমি বসাতে পারি যে u স্কয়ার ইকুয়াল টু, আমি বসাতে পারি ux স্কয়ার, uy স্কয়ার, এবং কি uz স্কয়ার। কয়টা মান? u স্কয়ার ইকুয়াল টু ux স্কয়ার, uy স্কয়ার, uz স্কয়ার। কয়টা মান আসছে? u স্কয়ার ইকুয়াল টু ux স্কয়ার, uy স্কয়ার, uz স্কয়ার। এখন তোমাকে একটা অ্যাজাম্পশন করতে হবে। অ্যাজাম্পশন মানে হচ্ছে তোমাকে একটা ধরে নিতে হবে যে এই ইয়াটা মানে এই গ্যাসের অণুটা সে এক্স অক্ষের দিকে গেছে। তাহলে এক্স অক্ষের দিকে যদি যায়, যদি এক্স অক্ষের দিকে যদি যায়, তাহলে তার ব্যাক কত হবে আমাকে বলো? তার ব্যাক হবে ux। তার মানে আমি যদি বলি তার এই জিনিসটা এক্স অক্ষের দিকে গেছে, তাহলে আমি বলতে পারি তার ব্যাকটা হচ্ছে ux। তাহলে এটা যদি ux হয়, তাহলে এটাও ux হবে, এটা ux হবে। কেন? কারণ যদি এক্স অক্ষের দিকে যায়, তাহলে আমি বললাম তার পসিবিলিটি হচ্ছে সবগুলো হচ্ছে এক্স অক্ষের দিকে। তাহলে আমি বলতে পারি ux সমান ux, আবার uy সমান ux, আবার uz সমান ux। মানে আমি জাস্ট ধরে নিলাম সেই গ্যাসের অণুটা সবগুলো হচ্ছে এক্স অক্ষের দিকে গেছে। আমরা নরমালি 3টা মাত্রায় প্রকাশ করলাম। কেন ভাই? এক্স অক্ষের দিকেও তার যেতে পারে,
এরকম y অক্ষের দিকে যেতে পারে z অক্ষের দিকে সরল রেখা বরাবর। দেখো সরল রেখা বরাবর 2 নাম্বার পয়েন্টে কি বলছিলাম, সরল রেখা বরাবর সমদ্রুতিতে চলাচল করে। তাহলে x অক্ষের দিকে গেল, y অক্ষের দিকে গেল, z অক্ষের দিকে, যে কোনো একটা দিকে গেল। তাহলে আমি জাস্ট অ্যাজাম্পশন করছি, ধরে নিয়েছি সে x অক্ষের দিকে গেল। তাহলে তিনটা জিনিসকে যদি আমি x অক্ষের আকারে যদি প্রকাশ করতে পারি, কিভাবে প্রকাশ করা যায় আমাকে বলো। uy = ux, uz = কি ux, কি বললাম, uy = ux, uz = ux। তাহলে আমি এখানে বলতে পারি সবগুলো মান যদি এভাবে দিই, তাহলে আমি বলতে পারি যে ux² সবগুলো মান যদি ux² ধরি, তাহলে ux², বললাম সবগুলো হচ্ছে x অক্ষের দিকে গেল। তাহলে আমি x অক্ষের দিকে যদি যাই, তাহলে আমি বলতে পারি u² কি বলতে পারি 3x², 3ux²। স্যার আমি একটা লাইনে বুঝি নাই। আচ্ছা আবার রিপিট করতেছি। ফার্স্টে 1 নাম্বার পয়েন্ট কি ছিল? 1 নাম্বার পয়েন্টে বলছিল যে গ্যাসের একই গ্যাসের অণুসমূহর আকার, আকৃতি, ভর হচ্ছে কি সবগুলো সেম থাকবে। একই গ্যাসের আমি যদি বলি হাইড্রোজেনের যতগুলো অণু থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সবগুলো অণুর ভর, আকার, আকৃতি সমান। 2 নাম্বার পয়েন্টে কি বলা হচ্ছে, একটা গ্যাসের অণুসমূহ সরল রেখা বরাবর সমদ্রুতিতে চলাচল করবে, সরল রেখা বরাবর সমদ্রুতিতে চলাচল করবে। আবার কি বলছিলাম, একটা গ্যাসের অণুসমূহ সরল রেখা বরাবর, এটা লিখে দাও, উপরে একটু লিখে দাও, সরল রেখা বরাবর সমদ্রুতিতে চলাচল করে। তাহলে সরল রেখা বরাবর সমদ্রুতিতে চলাচল যদি করে, তাহলে আমি যদি বলি যে একটা জিনিসের মাত্রা, মানে ধরো আমি যদি অক্ষ যদি বিবেচনা করি, তাহলে একটা গ্যাসের অণু তো 3টা মাত্রা যেতে পারে। একটা হচ্ছে x অক্ষের মাত্রার দিকে যেতে পারে, y অক্ষের দিকে যেতে পারে, z অক্ষের দিকে যেতে পারে। তো আমি কি করলাম, পুরো গ্যাসের সামগ্রিক ব্যাকটাকে আমি 3টা মাত্রায় প্রকাশ করলাম, এবং জিনিসটাকে ভেক্টর স্বরূপ ব্যাখ্যা করলে আসছে কি ux, i, uy, z, uz কে। এখন এটা ম্যাগনিটিউড মানে তার মাত্রাটা বের করলাম। মাত্রাটা কিভাবে বের করে, দুটোটাকে আমি কি করলাম, স্কয়ার করার পর রুট ওভার করে দিলাম। তো রুট ওভার করার পর আমি আসলাম কি u² = ux² + uy²/z²। এখন এই জিনিসটাকে আমি কি করলাম, আমি বললাম এখন আমি ধরে নিচ্ছি যে আমার গ্যাসের অণুটা x অক্ষের দিকে গেল। তাহলে x অক্ষের দিকে যদি যাই, তাহলে আমি বলতে পারি uy = ux, uz = ux। কারণ একটা জিনিস মাথায় রাখবা, গ্যাসের অণুসমূহ যে কোনো একদিকে চলাচল করবে, হয়তো সে x অক্ষের দিকে, হয়তো y অক্ষের দিকে, নাহলে z অক্ষের দিকে। তাহলে আমি বললাম তার তিনটা সম্ভাবনা হচ্ছে x অক্ষের দিকে। তাহলে x অক্ষের দিকে যদি বলি, তাহলে আমি বলতে পারি y = x, z = x। তাহলে আমি আসছে কত, ux², টোটাল কত 3x²। তাহলে আমি বলতে পারি u² = 3ux²। এই জিনিসটা তোমার হচ্ছে প্রতিপাদনে প্রমাণ হবে। প্রতিপাদনে কি হবে, প্রমাণ হবে। অর্থাৎ এখানে যখন আমরা প্রতিপাদনে যাব, তখন এই সূত্রটা আমার কাজে লাগবে। u² কি হবে, u² কি হবে 3ux², u² কি হবে 3ux²। তাহলে আমি একটা কাজ করি, u² = 3ux²টা এই জায়গায় লিখে দিই, কারণ এটা প্রতিপাদনে লাগবে। u² কি হবে 3xu²। কি বলতে পারি, দেখো ux² কি, ux² কি বলতে পারি 3x, সরি ভুল হয়েছে না, ভুল হয়েছে। তাহলে আমি বলতে পারি 3ux², আগে পরে লিখে বলছি আর কি 3ux²। তাহলে u² কি 3ux²। আচ্ছা এখন যে কাজটা করবা সেটা হচ্ছে এটাকে তুমি 1 নম্বরে রাখা। আচ্ছা এখানে আমি তুমি একটা কাজ করতে পারো, সেটাকে আচ্ছা 1 2 পরে দিতে পারো, সমস্যা নাই, নাম্বারিংটা এটা কোনো ব্যাপার না। আচ্ছা u² কি 3ux², 3u কি হবে x², লিখছো। আচ্ছা এই জিনিসটা এখন 3 নম্বরে, মানে সরি 3 নম্বরে বলতে এই 3 নম্বর সমীকরণে লিখে দিবা। আচ্ছা এখন কথা হচ্ছে 3 নম্বর পয়েন্টে কি, 3 নম্বর পয়েন্ট একটু ব্যাখ্যা করব, সবগুলো আবার রিপিট করব, সমস্যা নেই। 3 নম্বর পয়েন্টে কি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে গ্যাসের অণুসমূহ গ্যাসের অণুসমূহের বলতে পারো, অথবা গ্যাসের অণুগুলোর বলতে পারো। দেখো গ্যাসের অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব, সেম কথা, অণুসমূহ বা অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব, লিখো মধ্যবর্তী দূরত্ব, গ্যাসের অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব অনেক, গ্যাসের অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব অনেক, যার ফলে তাদের মধ্যে আন্তঃআণবিক বল, আন্তঃআণবিক মানে ইন্টারমলিকুলার ফোর্স, আন্তঃআণবিক আকর্ষণ বল অতি নগণ্য। কি বললাম, অতি নগণ্য। আমি আবার বলতেছি, গ্যাসের অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব অনেক। একটা গ্যাসের যখন ধরো একটা পাত্রের মধ্যে যখন একটা গ্যাস থাকে, ওই গ্যাসের পাত্রগুলোর অণুগুলা, ধরো একটা গ্যাসের পাত্র অণুগুলা হচ্ছে কি ডিসটেন্স মেইনটেইন করে। কেন ডিসটেন্স মেইনটেইন করে, কারণ গ্যাস কিন্তু দুইটা ধর্মের উপরে চলাচল করে, একটা হচ্ছে প্রেসার আর একটা হচ্ছে কি তাপমাত্রা। সো তাপমাত্রা যখন বাড়াই দিবা, গ্যাসের অণুগুলো ছোটাছুটি করবে। আমাকে একটা জিনিস আমি তোমাকে ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম যে একটা গ্যাস দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, কি টেম্পারেচার মেইনলি, একটা হচ্ছে প্রেসার। টেম্পারেচার বাড়াই দিছো, গ্যাসের অণুগুলো তাপমাত্রা শোষণ করে সে গতিশক্তি বাড়াই দিচ্ছে, তাহলে তার
গতিশক্তি মানে তার কাইনেটিক এনার্জি বাড়াই দিছো, ছোটাছুটি করতেছে। আর প্রেসার হচ্ছে কি কমাই দিছো। একটা সিলিন্ডারকে একদম কি প্রেসার কমাই দিছো, প্রেসার কমাই দিলে তার কি হয়, তার আয়তনটা ছোট হয়ে যায়। আয়তনটা ছোট হয়ে যায় না, প্রেসার বাড়াই দিছো। প্রেসার যদি বাড়াই দাও তাহলে আয়তনটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আর প্রেসার কমাই দিলে আয়তন বড় হয়ে যাবে। তাহলে আয়তন যদি বড় হয়ে যায়, এটা বয়লের সূত্র আর কি, আয়তন যদি বড় হয়ে যায় তাহলে গ্যাসের অণুগুলা ছোটাছুটি করবে। ছোটাছুটি যখন করবে তখন ডিসটেন্স অনেক বড় হয়ে গেছে না, তো ডিসটেন্স যদি বড় হয়ে যায় তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কি স্বাভাবিক, দূরত্ব যখন বড় হবে তখন তাদের আকর্ষণটা কমে যাবে। সেজন্য বলা হচ্ছে যে গ্যাস সমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা একদম নেই বললেই চলে। অতি নগণ্য মানে হচ্ছে কি একদম নেই বললেই চলে। এটাই বলা হচ্ছে আমার 3 নাম্বার পয়েন্টে। এখন আসি 4 নাম্বার পয়েন্টে কি। আচ্ছা এখানে আরেকটা কথা বলতে পারো, সেহেতু এখানে আরো কথা আছে দেখো, সেহেতু অণুগুলো মুক্তভাবে চলাফেরা করতে পারে। সেহেতু অণুগুলো মুক্তভাবে চলাফেরা করতে পারে। ওকে, আচ্ছা অণুগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি নেই বলে ধরা হয়। অণুগুলোর মধ্যে কোনো বিকর্ষণ শক্তি নেই বলে ধরা হয়। অণুগুলোর মধ্যে কি কোনো বিকর্ষণ শক্তি নেই বলে ধরা হয়। অণুগুলোর মধ্যে কি কোনো বিকর্ষণ শক্তি, অণুগুলোর মধ্যে কোনো বিকর্ষণ শক্তি, আরেকটা কথা বলছে যে বিকর্ষণ শক্তি নাই, বিকর্ষণ শক্তি নেই বলে ধরা হয়। অণুগুলোর মধ্যে কোনো বিকর্ষণ শক্তি নেই বলে ধরা হয়। অণুগুলোর মধ্যে কোনো বিকর্ষণ শক্তি নেই বলে ধরা হয়। সেটা কয় নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট। গ্যাসের অণুগুলোর মধ্যে মধ্যবর্তী দূরত্ব অনেক, যার ফলে তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল অতি নগণ্য। সেহেতু অণুগুলো মুক্তভাবে চলাফেরা করতে পারে। অণুগুলোর মধ্যে কোনো বিকর্ষণ শক্তি নেই বলে ধরা হয়। অণুগুলোর মধ্যে কোনো বিকর্ষণ শক্তি নেই বলে ধরা হয়। আচ্ছা এরপরে 4 নাম্বার পয়েন্টটা লিখি। 4 নাম্বার পয়েন্টে কি, সমস্ত সংঘর্ষ। দেখো ফার্স্ট অফ অল গ্যাসের মধ্যে তো কোলিশন হয়। কোলিশন মানে বুঝো, কোলিশন মানে সংঘর্ষ। একটা গ্যাস সংঘর্ষ মানে কি, ধরো এই একটা গ্যাস, এটা হচ্ছে তার গ্যাসের অণুগুলা পাত্রের গায়ের মধ্যে যে বলটা প্রয়োগ করবে সেটাই কিন্তু তার কলিশন। আর নিজেদের মধ্যে যে ধাক্কাটাক্কি লাগে সেটা কিন্তু কলিশন। তো এখানে বলা হচ্ছে এই যে গ্যাসের পাত্রের মধ্যে এই যে অণু যেগুলো আছে, এই অণুগুলা গ্যাসের পাত্রের মধ্যে যে অণুগুলো আছে না, গ্যাসের পাত্রের মধ্যে যে অণুগুলো আছে, এই অণুগুলো যখন হচ্ছে পাত্রের দেওয়ালের গায়ে যখন ধাক্কা মারে, ধাক্কা মারার পরে সে আবার পেছন দিকে চলে আসে। কথার অর্থ কি, অর্থাৎ ধরো গ্যাসের অণু পাত্রে, এটা হচ্ছে পাত্রের দেওয়াল, এটা পাত্রের দেওয়ালে গিয়ে সে ধাক্কা মারছে, ধাক্কা মারলে সে আবার পেছন দিকে চলে আসছে। তার কথার অর্থ কি, তাহলে সেই স্থিতিস্থাপক, তার ধর্মটা কি স্থিতিস্থাপক। অর্থাৎ গ্যাসের অণুসমূহের সংঘর্ষ হচ্ছে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে বুঝো ইলাস্টিক, জিনিসটা কি ইলাস্টিক মানে বুঝো রাবার। ওই যে রাবারটা কিরকম, ধরো এভাবে তুমি টানছো আবার কি হয়েছে চলে আসছে, ব্যাপারটা এরকম না। তো ইলাস্টিক এটা, তাহলে গ্যাসের অণুসমূহের সংঘর্ষ কি ইলাস্টিক মানে হচ্ছে কি স্থিতিস্থাপক। গ্যাসের অণুসমূহের সংঘর্ষ, সকল সংঘর্ষ কি হবে, 4 নম্বর পয়েন্টে লিখবা, গ্যাসের অণুসমূহের সকল সংঘর্ষ হচ্ছে কি স্থিতিস্থাপক মানে কি ইলাস্টিক। এখন স্থিতিস্থাপক হওয়ার কারণে এখানে গ্যাসের অণুসমূহের ব্যাগ পরিবর্তন হবে না। মানে ব্যাগ পরিবর্তন, আমি আবার বলছি এখানে গ্যাসের অণুসমূহের ব্যাগ পরিবর্তন হবে না। অর্থাৎ জিনিসটা বুঝো নাই। ধরো সাপোজ এই গ্যাসের অণুটা পাত্রের গায়ে যে ধাক্কাটা মারলো অথবা যে ব্যাগে ধাক্কাটা মারলো, সেই ব্যাগে সে আবার পেছনে চলে আসবে। নিউটনের তৃতীয় সূত্র, পেছনে সে চলে আসছে না, পেছনে চলে আসার সময় তার ব্যাগটা, সাপোজ সে হচ্ছে আমি যদি বলি সে হচ্ছে U1 ব্যাগে ধাক্কা মারলো, পাত্রের দেওয়ালের গায়ে। সে ধাক্কা মারার পরে সে আবার পেছনে আসছে কোন ধর্মের কারণে, তার স্থিতিস্থাপকতার কারণে। স্থিতিস্থাপকতার কারণে সে যখন পেছনে আসার সময় তার ব্যাগটা হবে কত U1। অর্থাৎ এখানে কখনো তার ব্যাগ পরিবর্তন হবে না। এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্টের মেইন একটা ধর্ম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 4 নাম্বারটা আমি আবার বুঝাচ্ছি কেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন দেখো 4 নাম্বার পয়েন্টে কি বলা হচ্ছে সমস্ত সংঘর্ষ, অর্থাৎ গ্যাসের 4 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে গ্যাসের সমস্ত সংঘর্ষ, যত ধরনের সংঘর্ষ, সমস্ত সংঘর্ষ মানে হচ্ছে কলিশন, এই কলিশন, সমস্ত সংঘর্ষ স্থিতিস্থাপক মানে কি ইলাস্টিক, স্থিতিস্থাপক অর্থাৎ ইলাস্টিক। কি বললাম, ইলাস্টিক। অর্থাৎ সংঘর্ষ যখন ইলাস্টিক হবে তখন সেক্ষেত্রে তার গতিশক্তির কোনো পরিবর্তন হবে না।
অর্থাৎ গতিশক্তি যদি বলি, গতিশক্তি এটা গতিশক্তি ভাবে বলা উচিত না, মেইনলি বলবো তার ব্যাগটা, এরপর আসবো তার হচ্ছে ভরবেগ। আমি বলবো তার ব্যাগের অথবা তার গতিশক্তি বলতে পারো। আসলে তোমাদের বইয়ের মধ্যে গতিশক্তি বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আমি বলবো তার ব্যাগের পরিবর্তন হয় না, তার ব্যাগের পরিবর্তন হয় না, তার ব্যাগের কি হয় না, পরিবর্তন হয় না, তার ব্যাগের কি হয় না, পরিবর্তন হয় না, তার ব্যাগের কি হয় না, পরিবর্তন হয় না। যেমন তোমাদের বইয়ে এটা গতিশক্তি দেওয়া আছে, গতিশক্তির কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। কারণ ব্যাগের যেহেতু পরিবর্তন হয় না, গতিশক্তিরও কোনো পরিবর্তন হবে না। মানে বুঝতে পারছো, পাত্রের দেওয়ালের গায়ে যে ধাক্কাটা মারবে, ধাক্কাটা যে ব্যাগে মারছে সেই ব্যাগে সে আবার পেছন দিকে ফিরে চলে আসছে, তাহলে তার সেখানে কোনো ব্যাগের ভেলোসিটির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তার গতিশক্তিরও কোনো পরিবর্তন হয়নি। এই জিনিসটা তোমাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এটা কয় নাম্বার পয়েন্ট? 4 নাম্বার পয়েন্ট। এখন আসি 5 নাম্বার পয়েন্টে, আচ্ছা এখন আসি কয় নাম্বার পয়েন্টে? 5 নাম্বার পয়েন্টে। দেখো 5 নাম্বার পয়েন্টে কোনটা লিখবা? দেখো 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে আমার গ্যাসের গতিশক্তি, একটা গ্যাসের গতিশক্তি কিসের উপরে নির্ভর করে? সবাই বলো তো দেখি, একটা গ্যাসের গতিশক্তি কিসের উপরে নির্ভর করে? একটা গ্যাসের গতিশক্তি নির্ভর করবে টেম্পারেচারের উপরে। কিসের উপরে? টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রার উপরে। মনে রাখবা, একটা গ্যাসের গতিশক্তি নির্ভর করবে টেম্পারেচারে। তাপমাত্রা যত বাড়াবা গ্যাসের গতিশক্তি তত বৃদ্ধি পাবে। গতিশক্তি মানে হচ্ছে তার ছোটাছুটি। একটা ধরো গ্যাসের পাত্র, এটা গ্যাসের পাত্রের মধ্যে অনেকগুলো অণু আছে, তো এই অণুগুলো হচ্ছে কি, ধরো টেম্পারেচার ছিল তার স্থির, সেই ক্ষেত্রে তুমি গিয়ে টেম্পারেচার বাড়াই দিছো, টেম্পারেচার বাড়াই দিলে গ্যাসের অণুগুলো ছোটাছুটি করবে, অর্থাৎ ছোটাছুটি করে সে গ্যাসের অণুগুলো কি গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। তার মানে গ্যাসের গতিশক্তি কখনো নেচার অফ গ্যাসের উপর ডিপেন্ড করবে না। নেচার অফ গ্যাস মানে কি, গ্যাসের প্রকৃতি। অনেক কি বলো যে কার্বন ডাই অক্সাইডের এক ধরনের গতিশক্তি, হাইড্রোজেনের এক গতিশক্তি, না ভাইয়া। গ্যাসের নেচার অফ গ্যাস কখনো নেচার অফ গ্যাসের ক্ষেত্রে সেটা ডিপেন্ডেন্ট করবে না, অর্থাৎ একটা গ্যাসের প্রকৃতির উপরে কখনো গ্যাসের গতিশক্তি নির্ভর করবে না। গ্যাসের গতিশক্তি শুধুমাত্র নির্ভর করবে অনলি তিনবার লিখছি, অনলি শুধুমাত্র কিসের উপরে? তাপমাত্রার উপরে। অর্থাৎ একটা গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পাবে কিনা পাবে না সেটা ডিপেন্ড করবে তাপমাত্রা, এবং তাদের মধ্যে সমানুপাতিক সম্পর্ক। তাপমাত্রা বাড়াইছে গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পাবে, তাপমাত্রা বাড়াইছে তো অণুগুলোর সক্রিয়ণ শক্তি বৃদ্ধি পাবে, সক্রিয়তা হবে, অ্যাক্টিভেশন এনার্জি বৃদ্ধি পাবে। এটা হচ্ছে মেইন পয়েন্ট। 5 নম্বরে এটাই বলা হচ্ছে। 5 নম্বরে কি বলা হচ্ছে? এটাই। সো গ্যাসের গতিশক্তি ডিপেন্ড করবে কিসের উপরে? তাপমাত্রার উপরে। লেখা হইছে এটা? লেখা হইছে? আচ্ছা এরপর আসো 6 নাম্বার পয়েন্টে। কয় নাম্বার পয়েন্টে আসি? এখন 6 নাম্বার পয়েন্টে। 6 নাম্বার পয়েন্টে কি বলা হচ্ছে দেখো, 6 নাম্বার পয়েন্টে গ্যাস অতি সূক্ষ্ম গ্যাস অতি সূক্ষ্ম কণা সমূহ নিয়ে গঠিত। গ্যাস হচ্ছে অতি সূক্ষ্ম কণা সমূহ নিয়ে গঠিত। স্বাভাবিক, গ্যাস হচ্ছে অতি সূক্ষ্ম কণা সমূহ নিয়ে গঠিত, অর্থাৎ অনেকগুলো কণা বা অনেকগুলো অণু নিয়ে গঠিত। গ্যাস হচ্ছে অনেকগুলো কণা বা অনেকগুলো অণু নিয়ে গঠিত। তাহলে গ্যাসের অণুগুলোর আয়তন কি বললাম? গ্যাসের অণুগুলোর আয়তন, এটা বলতে হবে গ্যাসের অণুগুলোর আয়তন। হ্যাঁ, গ্যাসের অণুগুলোর আয়তন সমস্ত গ্যাসের আয়তন অপেক্ষা অতি নগণ্য। এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা। কি বললাম? গ্যাসের অণুগুলোর আয়তন সমস্ত গ্যাসের আয়তন অপেক্ষা অতি নগণ্য। কি বললাম? অতি নগণ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন দেখো, এখানে কি বলা হচ্ছে, সাপোজ আমি বললাম এটা হচ্ছে কি একটা পাত্রের আয়তন কত? 2 dm কিউব। 2 dm কিউব মানে হচ্ছে 2 লিটার, যার dm কিউব তাহা লিটার, ডেসিমিটার কিউব লিটার, 2 লিটার। আচ্ছা, এই পাত্রের মধ্যে অনেকগুলো অণু আছে। এই পাত্রের মধ্যে কি বলা হচ্ছে? অনেকগুলো অণু আছে। আমি আবার বলতেছি, এই পাত্রের মধ্যে কি আছে? অনেকগুলো অণু আছে। সো এই অণুগুলার আয়তন আছে একটা। এখন আমি কি করলাম? অণুগুলোকে একসাথে জমাট করে ফেললাম। কিভাবে দেখো? অণুগুলোকে একসাথে জমাট করে ফেললাম। কিভাবে দেখো? অণুগুলোকে কিভাবে একসাথে জমাট করলেন স্যার? দেখেন ভাইয়া, অণুগুলোকে একসাথে এভাবে জমাট করে ফেললাম, এভাবে একসাথে, এভাবে। এখন আমাকে বলো, এটা হচ্ছে গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন কিভাবে নির্ণয় করে? পাত্রের আয়তন মানে গ্যাসের আয়তন। তো ধরো আমি আমার রুমের মধ্যে, আমার রুমের আয়তন হচ্ছে ধরো 10 লিটার।
তাহলে আমার রুমের মধ্যে হচ্ছে আমি বললাম আমি কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছেড়ে দিছি, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে? 10 লিটার। রুমের আয়তন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন সেম না, কারণ গ্যাসের কাজটা কি? সে পুরো জায়গা দখল করে ফেলবে। গ্যাসের ধর্ম হচ্ছে সে পুরো জায়গা দখল করে ফেলছে, তাহলে তার আয়তন কত? এই গ্যাসের আয়তন কত? 2 লিটার। এখন এই গ্যাসের যে অণুগুলো আছে, গ্যাস তো সবসময় কি বললাম, গ্যাস অতি সূক্ষ্ম কণা দিয়ে গঠিত। ওই কণাগুলোকে একসাথে জমাট করে ফেললাম, এই জায়গায় জমাট করে ফেলছি। এখন এটার আয়তন আর এটার আয়তন কম্পেয়ার করো, মানে গ্যাসের অণুসমূহের আয়তন অতি নগণ্য কম্পারেটিভ টু গ্যাসের আয়তন। এটা গ্যাসের আয়তন, এটা অণুসমূহের আয়তন। অণুসমূহের আয়তনকে অর্থাৎ এই যে অণু যেগুলো আছে না ছোটাছুটি করতেছে, এগুলোকে আমি টেনে ধরে এক জায়গায় আনলাম। তাহলে এই অণুগুলোর আয়তন আর এটার আয়তন, এটা অতি নগণ্য এটার তুলনায়, অর্থাৎ এটার আয়তন অনেক বিশাল, এটার আয়তন অনেক ছোট। এটা আদর্শ গ্যাস পড়ার ক্ষেত্রে কাজে লাগবে, এটা আদর্শ গ্যাস পড়ার ক্ষেত্রে কাজে লাগবে, বুঝতে পারছো? আচ্ছা, এই যে এতগুলো পয়েন্ট বলছি না, এখন দেখবে এটা কোথায় কাজে লাগবে। 6 নম্বর লেখা শেষ। আচ্ছা, আমাকে বলো সবাই কোন পয়েন্টটা বুঝে না? সবাই কমেন্ট করো যে ভাই আমি এই পয়েন্টটা বুঝি না, আপনি আবার একটু ব্যাখ্যা করেন। দেখি বলো তাড়াতাড়ি বলো কোন পয়েন্টটা বুঝো নাই। ভাই আমি এই পয়েন্টটা বুঝি না, আবার একটু ব্যাখ্যা করেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আচ্ছা 7 নাম্বার কি? 7 নাম্বার কি? গ্যাসের অণুসমূহের মধ্যে কোন ধরনের অভিকর্ষ বলের প্রভাব নেই। কি বললাম? কোন ধরনের, এটা খুব কমন সেন্স একটা জিনিস, কোন ধরনের গ্যাসের অণুসমূহের মধ্যে কোন ধরনের অভিকর্ষ বলের প্রভাব নেই। অভিকর্ষ বলের প্রভাব নেই, আবার বলতেছি অভিকর্ষ বলের কোনো প্রভাবই নাই ভাই। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে এই যে গ্যাসের এই যে অণু যেগুলো আছে, এগুলো এত ক্ষুদ্র, এত পাতলা, এত হালকা জিনিসের কি অভিকর্ষ বলের কোনো প্রভাব পড়ে? একটা পাতা ধরো পাতা না, একটা বেলুন চিন্তা করো, এতটা হালকা, জাস্ট তুমি দিয়ে দিছো, কি মানে এত হালকা জিনিস অভিকর্ষ বলের কোনো, মানে গ্যাসের অণুসমূহের ক্ষেত্রে অভিকর্ষ বলে মানে গ্যাসটাকে ছেড়ে দিলে সে নিচে পড়বে না, সে উপরে কি সে উপরে ভাসতে থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে গ্যাসের, এটা আমি বলি, এটা বই বলছে, তুমি বলতে পারো স্যার এটা এত কমন সেন্স জিনিস আমি তো বুঝতেছি, ঠিক আছে? বুঝলেও কিন্তু তোমাকে পয়েন্টটা লিখতে হবে যে গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো ধরনের অভিকর্ষ বলের মানে গ্র্যাভিটি কোনো এখানে কি আসবে না, কোনো চেঞ্জ আসবে না, গ্র্যাভিটি কোনো ধরনের চেঞ্জ আসবে না। আচ্ছা, একজন বলছো 4 নাম্বার হচ্ছে কি? তার নাকি? আচ্ছা, সবাই বলো কয় নাম্বারে প্রবলেম? সবাই বলো যে ভাইয়া 4 নাম্বারে প্রবলেম, 4 নাম্বারে প্রবলেম, 2 নাম্বার বুঝি না। আচ্ছা, একজন বলছে 4 নাম্বারটা একটু পরে বুঝে যাবে, কারণ 4 নাম্বার প্রতিপাদন আবার পড়াচ্ছি, 2 নাম্বার বুঝো নাই। আচ্ছা, একজন বলছে 2 নাম্বার বুঝো নাই। 2 নাম্বার কোনটা ছিল? 2 নাম্বার হচ্ছে, আচ্ছা ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে একটা গ্যাস, তার পসিবিলিটি, তার এই যে তার হচ্ছে সম্ভাবনাটা কি, মানে একটা গ্যাস যখন একটা গ্যাস ছোটাছুটি করে সে কয় দিকে যেতে পারে? আমি এটাকে বললাম হচ্ছে কি জেড অক্ষের দিকে, আমি এটাকে বললাম ওয়াই অক্ষের দিকে, আমি এটাকে বললাম এক্স অক্ষের দিকে, যেতে পারে না সে? তা এখন বলা হচ্ছে সে গেল কোন অক্ষের দিকে? আমি বললাম তাকে, আমি সাপোজ এটা আসলে ভেক্টর উপায়ে বের করছি, যেমন আমি একটু আগে যে বললাম যে ভাই আপনি এটা বের করছেন না, ইউ ইকুয়াল টু কি হবে 3u(x²), এটা বের করছেন না? এই জিনিসটা কেন বের করছেন? কারণ এটা বের না করলে তুমি হচ্ছে এর পরের প্রতিপাদনগুলা কখনো করতে পারবা না। তো আমি কি করলাম, জিনিসটাকে ভেক্টর উপায়ে বের করছি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটাকে x অক্ষের দিকে ছিল, এটা y অক্ষের দিকে ছিল, এটা z অক্ষের দিকে ছিল। তাহলে আমি যদি বলি যে তার পসিবিলিটি কি রকম, মানে সে কোন দিকে যেতে পারে, সে ফার্স্ট অফ অল সে x অক্ষের দিকে যেতে পারে, সে y অক্ষের দিকে যেতে পারে, সে z অক্ষের দিকে যেতে পারে, ক্লিয়ার? আচ্ছা, যাওয়ার পরে তার ব্যাক কত? আমি বললাম তার ব্যাকটাকে আমি u দ্বারা প্রকাশ করতেছি। কি দ্বারা? u দ্বারা তার ব্যাক। তাহলে এটা হবে ux, এটা হবে uy, এটা হবে uz। কিছুক্ষণ পরে বললাম যে না, সবগুলো x অক্ষের দিকে গেছে, তাহলে সবগুলো যদি x অক্ষের দিকে যায় তাহলে আমি বলতে পারি কি ux দিয়ে আমি বলতাম 3ux। এখন প্রশ্ন স্কয়ার, এটা কি? এটা তুমি যা ভেক্টর যারা পড়ো না তাহলে তো জানো না, কারণ ভেক্টর সিস্টেম কি, আমি সবগুলোকে ভেক্টর পদ্ধতি যদি প্রকাশ করি তাহলে এভাবে তো সবগুলোকে যোগ করলাম, যোগ করার পরে এটা যদি ম্যাগনিটিউড বের করতে হয় তাহলে কিভাবে বের করতে হয়? ম্যাগনিটিউড মানে তার মাত্রাটা, তাহলে আমি বের করলাম uy², এরপরে কি uz² রুট ওভার ইকুয়াল টু কত হবে? u হবে। তার ব্যাকটাকে আমি একটা মাত্রায় প্রকাশ করলাম, তাহলে আমি লিখতে পারি কি? আবার লিখতে পারি কি ux² uy² uz², তাহলে আমি লিখতে পারি কি? আমাকে বলো। আমি লিখতে পারি ux² প্লাস uy² প্লাস uz² ইকুয়াল টু কি লিখতে পারি? u²। এখন সবগুলোকে যদি আমি সমান ভাগে, আমি বললাম যে x² সমান y² সমান z²। কেন? কারণ একটা ব্যাগ মানে একটা গ্যাসের ব্যাগ
সে যে কোনো মাত্রার দিকে যেতে পারে। তুমি বলতে পারো ভাই ওয়াই কেন ধরো না, ওয়াইও ধরো, যে কোনো মাত্রার দিকে। বলতেছেন স্যার এটা করতেছেন কেন, কারণ এটা প্রতিপাদনের কাজে লাগবে। আমি বললাম সে x অক্ষের দিকে, সবগুলো x অক্ষের দিকে গেছে, তো সবগুলো যদি x অক্ষের দিকে যদি যায় তাহলে আমি লিখতে পারি 3u(x²). এটাই বোঝাচ্ছে, আর কোনো কথা না। আর যারা যারা বলছে 4 নাম্বার বুঝো না, 4 নাম্বার একটু পরে বুঝবা। আচ্ছা, যারা এখনো বুঝো নাই তারা দেখো, ফার্স্ট অফ অল আমাদের মেইন সমীকরণটা কি, যেটা তোমাদের বইয়ে আগাও নাই মাথাও নাই, তোমাদের বইয়ে এগুলো ভালোভাবে প্রমাণ করা নাই। কোনটা জানো? এই যে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক শিক্ষার যে সমীকরণটা আসছে সেটা হচ্ছে Pv = 1/3, যেটা দিয়ে আমরা হাজার হাজার ম্যাথ করব। Pv = 1/3 mc²। স্যার প্রশ্ন হচ্ছে স্যার p মানে কি, b মানে কি? p মানে চাপ, b মানে আয়তনের, সবাই জানো। বাট প্রশ্ন হচ্ছে m মানে কি? m হচ্ছে গ্যাসের অণুগুলোর ভর, অণুর ভর, মনে রাখবা। m মানে হচ্ছে গ্যাসের অণুগুলোর ভর। এরপর n মানে কি? n মানে কি? n মানে হচ্ছে তার অণুটা, মানে কত মোল বা কত n সংখ্যক বা কত অণু সংখ্যক, এটা হচ্ছে তার বোঝাচ্ছে। আর c মানে কি? প্রশ্ন c মানে কি? c মানে হচ্ছে তার আরএমএস বেগ, আরএমএস বেগ। c মানে কি? তার আরএমএস বেগ। আচ্ছা, এখন আরএমএস বেগ নিয়ে একটু কথা বলতে হবে। আচ্ছা, আরএমএস বেগ নিয়ে কথা বলতে হবে। আরএমএস বেগটা আমি বলতেছি। ফার্স্টে দেখো n মানে বুঝছো তো, n মানে হচ্ছে কি মোট অণুর সংখ্যা। n মানে কি? মোট অণুর সংখ্যা। n মানে কি? আবার বলো বলো বলো। n মানে মোট অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা। আর m মানে হচ্ছে অণুর ভর, আর আরএমএস বেগ। প্রশ্ন হচ্ছে আরএমএস বেগ মানে কি? ফার্স্ট অফ অল দেখো, আর এম এস একদম যদি ভেঙে ভেঙে বুঝাই, আরএমএস মানে হচ্ছে রুট মিন। গত ক্লাসে তো আমি ডাইরেক্ট সূত্র লিখে বলছি, আমি বলছিলাম এরপরে ক্লাসে প্রতিপাদন করাবো। দেখো, রুট মিন স্কয়ার, কি বললাম? রুট মিন স্কয়ার। অর্থাৎ জিনিসটা কি? সাপোজ কিছুক্ষণের জন্য মনে রাখো, একটা পাত্রের মধ্যে, কিছুক্ষণের জন্য মাথা রাখো যে একটা পাত্রের মধ্যে অনেকগুলো অণু আছে, তো আমি তোমাকে এক নম্বরে বলছিলাম যে অণুগুলোর আকার, আকৃতি, ভর সেম, বাট অণুগুলোর ব্যাগ সেম। কি বলছিলাম? এটার ব্যাগ আমি সাপোজ কিছুক্ষণের জন্য মনে করলাম এটার ব্যাগ হচ্ছে u1, এগুলো সবগুলো অণু না। এটার ব্যাগ কত? ধর আমি এবার মিলিয়ে দিচ্ছি, ব্যাগ কখনো সমান হবে না। এটা ব্যাগ কত? u2, এটা ব্যাগ কত? u3, এটা ব্যাগ কত? u4, এটা ব্যাগ কত? un। আলাদা আলাদা সবগুলো ব্যাগ আছে। তো এগুলো কি ব্যাগ? কার ব্যাগ? গ্যাসের ব্যাগ। মানে গ্যাসের বলতে গ্যাসের ব্যাগ না, গ্যাসের অণুসমূহের ব্যাগ। সবগুলো অণু না, তো গ্যাসের অণুগুলোর ব্যাগ হচ্ছে কি? u1, u2, u3, un। এটা হচ্ছে তার ব্যাগ। আচ্ছা, গ্যাসের ব্যাগগুলো লিখছো রুট মিন স্কয়ার, তাহলে আরএমএস ব্যাগ মানে কি? রুট মিন স্কয়ার ভেলোসিটি। রুট মিন স্কয়ার ভেলোসিটি, অর্থাৎ বাংলা যদি বলি রুট মানে কি? বর্গমূল। মিন মানে কি? গড়। মিন মানে গড়, বর্গমূল গড় বর্গবেগ। আবার বলো, মুখে মুখে বলো, বর্গমূল গড় বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগ। তো আরএমএস বলতেছে সবগুলো অনুসরণের ব্যাগগুলো বের করো। বের করছো? u1, u2, u3। এরপরে কি করো? সবগুলোকে স্কয়ার করে দাও। করছো? আচ্ছা, ভেরি গুড। স্কয়ার করো। স্কয়ার করে এগুলোকে মিন মানে হচ্ছে গড় বের করো। গড় কিভাবে বের করে? আমার টোটাল ব্যাগ ডিভাইডেড বাই টোটাল অনুসংখ্যা, টোটাল ব্যাগ ডিভাইড বাই টোটাল অনুসংখ্যা, এবং পরবর্তীতে এটাকে রুট ওভার করে দাও। এটাই আরএমএস ব্যাগ। ইকুয়াল টু কি লিখতে পারি? সি। সি লিখে আমি এটা লিখবো, যেখানে একটা জিনিস লেখা নেই সি আরএমএস লিখবা। সি আরএমএস কি লিখবা? সি আরএমএস। এটা কারা কারা বোঝা নাই আমাকে বলো, এটা কারা কারা বোঝা নাই? কি লিখবা? সি আরএমএস। তাহলে u1, u2, u3 খুবই সিম্পল, বাই আরএমএস মানে কি? রুট মিন স্কয়ার ভেলোসিটি। রুট মিন স্কয়ার, রুট মানে কি? বর্গ করে দাও। সরি, রুট মানে হচ্ছে বর্গমূল। মিন মানে, আচ্ছা দেখো, স্কয়ার মানে কি আমাকে বলো? বর্গ। মিন মানে কি? গড়। গড় কিভাবে বের করে? সামগ্রিক বেগের যোগফল ডিভাইডেড বাই টোটাল অনুসংখ্যা। সামগ্রিক বেগের যোগফল কার বেগের যোগফল? সামগ্রিক অণুর যতগুলো অণু আছে সবগুলো অণুর মানে অণুর ব্যাগের যোগফল বের করো, এবং ব্যাগের যোগফল বের করার পরে টোটাল অনুসংখ্যা দ্বারা ভাগ করলে আমি পাচ্ছি আমার মিন। মিন মানে হচ্ছে আমার গড়। আর স্কয়ার কেন? স্কয়ার আগে থেকে করে ফেলছে, এটা স্কয়ার। আর রুট কেন? এটাকে বর্গমূল করে দিছো। এখন আমি বলতে পারি কি? সি স্কয়ার ইকুয়াল টু রুট ওভারটাকে ওই পাশে পাঠিয়ে দিলে সি স্কয়ার ইকুয়াল টু u1, u2, u3। আচ্ছা, এটা প্লাস ডট ডট দিবা, কারণ un মানে কি? এটা n সংখ্যা পর্যন্ত যেতে থাকবে, এটা যতটুকু থাকে আর কি, যতগুলো অণু থাকে এটা ডট ডট দিবা। বুঝছো? দেওয়ার পরে এখন এটাকে তুমি দিও আলাদা একটা সমীকরণে বসাও, কারণ এখন আমরা কি করব? এটাকে প্রতিপাদন করব, এই জিনিসটাকে প্রতিপাদন করব। আচ্ছা, এখন দেখছো লেখা শেষ না? তাহলে কি পাইছে আমার? দেখো, আমি একটু আগে বললাম না প্রতিপাদনে, এগুলো তোমার মাথা রাখতে হবে। ধরো আমি তোমাকে বললাম, ফার্স্ট অফ অল দেখো, আমাকে বলি u না,
ইউ না, ইউ মানে কি আমাকে বলো, একটু আগে কি বলছিলাম, ইউ মানে কি, ইউ এক্স ইকুয়াল টু কি হবে 3 ইউ এক্স স্কোয়ার, এটা না, সরি এটা ইউ ইউ এক্স হবে না, ইউ স্কোয়ার ইকুয়াল টু কি 3 ইউ এক্স স্কোয়ার, এটা সবাই লিখছো, ইউ স্কোয়ার ইকুয়াল টু কি হবে 3 ইউ এক্স স্কোয়ার এটা। আর এখন কি পাইছো, এখন সূত্র কোনটা পাইছো, এখন পাইছো সি আর এম এস ইকুয়াল টু u1 প্লাস u2 প্লাস ডট 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 যেতে থাকো, যেতে থাকবে, ডিভাইড বাই n দাও, স্কোয়ার দাও, স্কোয়ার দাও, এবং এটাকে কি করে দাও রুট ওভার করে দাও, রুট ওভার করে দাও, রুট ওভার করলে তাহলে এটা সি স্কোয়ার আর এম এস হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি সি স্কোয়ার, এটা করলে করতে পারো, তবে একটু পরে দিয়ে বুঝবা যে আসলে কোথায় কাজে লাগতেছে এটা। তাহলে আমি বললাম u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার ডট 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 ডিভাইড বাই n, শেষ। এতটুকু বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা তাহলে আসি যে ভাইয়া যে 8টা গ্যাসের সূত্র, 8টা না 7টা পড়াইছি না, 7টা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমীকরণ এবং হচ্ছে এগুলা সম্পর্ক কি এবং এগুলো আমরা কিভাবে প্রতিপাদন করব। অর্থাৎ ফার্স্ট অফ অল আমাদেরকে প্রতিপাদন করতে হবে কোনটা, এটা কি গ্যাসের গতিশক্তি। আচ্ছা, n নৌসংখ্যক গ্যাসের গতিশক্তির সূত্র কি 3/2 nRT। তাহলে এই 3/2 nRT এটা মূলত আসছে কোথা থেকে জানো, এই সূত্র থেকে। এখন এই সূত্রের প্রতিপাদন করতে না পারলে কিন্তু ধরা খাবা। সো দেখো আমরা ফার্স্টে তাহলে এই সূত্রের প্রতিপাদনটা করি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তাহলে একটা প্রতিপাদনে যাচ্ছি, প্রতিপাদনটা খুবই সিম্পল। ফার্স্টে কি ডেরিভেশন, ডেরিভেশন কেন ইম্পর্টেন্ট দেখো, ডেরিভেশন কেন ইম্পর্টেন্ট সূত্র তো জানি স্যার, ডেরিভেশন, ডেরিভেশন না হলে ফিল্ডটা পাবা না। ধরো আমি একটা বক্স আঁকলাম, এখানে কি আঁকলাম, একটা বক্স আঁকলাম, আমি এখানে একটা বক্স আঁকলাম। সো বক্সের মধ্যে বক্সটা কিরকম হয় আমি জানি না, ওই দিন হাত আঁকা নিয়ে সবাই আমাকে নিয়ে টল করছো, এখন বক্স নিয়ে করবো আশা করি। দেখো এখন এই যে এটা হচ্ছে একটা বক্স, এটা কন্টেইনার, একটা পাত্র। আচ্ছা যাই হোক, এটা হয় নাই, দেখো 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 ডেরিভেটিভটা একটু দেখো, ডেরিভেটিভটা আমি যদি একটু বলি, ধরো এটা আমি বললাম এরকম যে এটা একটা কন্টেইনার, কন্টেইনার মানে একটা পাত্র, এই পাত্রের মধ্যে কি আছে আমাকে বলো, গ্যাস আছে, এই পাত্রের মধ্যে কি আছে, গ্যাস আছে, এই পাত্রের মধ্যে কি আছে, গ্যাস আছে, এই পাত্রের মধ্যে কি আছে, গ্যাস আছে, ঠিক আছে? আচ্ছা, এখন গ্যাসের মধ্যে অণু থাকে, তো এখন আমি বললাম একটা পার্টিকুলার একটা অণু হচ্ছে এটা, এটা পার্টিকুলার একটা অণু। তো এই অণুর ভর কত, কেউ যদি আমাকে আস্ক করে এই অণুর ভর কত, মানে একটা গ্যাসের মধ্যে অনেকগুলো অণু আছে, একটা অণুকে আমি যাচ করতেছি, একটা অণু নিয়ে কাজ করলাম। সো এই অণুর ভর কত আমাকে বলো সবাই, এই অণুর ভর কত হবে, এই অণুর ভর হচ্ছে m, সবাই এগ্রি আমার সাথে? আচ্ছা, এই অণুর ভর m, আর এই বাক্সের মানে এই কন্টেনারের দৈর্ঘ্য আছে একটা, দৈর্ঘ্য মানে তার সাইজটা আমি ধরলাম কত l, তার সাইজটা কত l। আচ্ছা, এটা বুঝা গেছে? আচ্ছা, এখন এই অণুটার ভর বের করলাম এটা। এখন আমি বললাম এই অণুটার ব্যাক কত, ব্যাক মানে বুঝতেছো, মানে এই অণুটা, এই পার্টিকুলার এই অণুটা ধরো একটা সার্টেন একটা দেওয়ালের মধ্যে সে কি সংঘর্ষ হচ্ছে, সার্টেন দেওয়াল বলতে কোন দেওয়ালটা, আমি বললাম এই দেওয়ালটা, এই দেওয়ালের মধ্যে সে সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ মানে বুঝো, সংঘর্ষ মানে বুঝে নেই। অর্থাৎ এই পার্টিকুলার অণুটা এই দেওয়ালের মধ্যে দাগ ঠাকাইছে, স্বাভাবিক গ্যাস কি বসে থাকবে তোমার মতো না, গ্যাস তো হচ্ছে কি চলতে থাকবে, সে ছোটাছুটি করবে, ছোটাছুটি করতে গিয়ে সে গ্যাসের পাত্রের দেওয়ালে, এটা দেওয়াল, এই দেওয়ালে সে ধাক্কা খাইছে। এখন ধাক্কাটা কোন ব্যাগে খাইছে সবাই বলো, ধরে নিলাম ধাক্কাটা সে খাইছে u1 ব্যাগে, ধাক্কাটা সে কোন ব্যাগে খাইছে, u1 ব্যাগে। আচ্ছা, u1 ব্যাগে না বলে আমি বললাম u x অক্ষের দিকে, স্যার x অক্ষ বুঝি নাই। ধরো সাপোজ এই জিনিসটা কোন অক্ষ, এই জিনিসটা কোন অক্ষ, আচ্ছা আমি এইগুলো নীল কালি দিয়ে দিচ্ছি। ধরো এই যে এটা কোন অক্ষ আমাকে বলো, x অক্ষ, এটা কোন অক্ষ, y অক্ষ, তাহলে এটা y অক্ষ, এটা হচ্ছে x, সরি এটা হচ্ছে z অক্ষ, আর এটা হচ্ছে কি x অক্ষ, সবাই বুঝতেছো এটা? আচ্ছা, আমি বললাম সে x অক্ষের দিকে গেছে, তার মানে সে x বেগে গেছে, অর্থাৎ ওই গ্যাসটা x বেগে পাত্রের দেওয়ালের গায়ে ধাক্কা মারছে, পাত্রের দেওয়ালের গায়ে ওই গ্যাসের অণুটা ধাক্কা মারছে। ধাক্কা মারলে তার ব্যাগের পরিমাণ কত, ux, x অক্ষের দিকে গেছে শুধু x। আমি তুমি বলতে পারো স্যার ব্যাগটাকে ইউ কেন ধরলেন, আর ভাই দোষ আর কি তুই ভি ধর, সমস্যা নাই, ux। এখন আমি কয় নাম্বার আমাকে বলো, এই যে একজন বলছে ভাই 4 নাম্বার বুঝো নাই, 4 নাম্বার পয়েন্টে কি বলছিল, 4 নাম্বার পয়েন্টে বলছিল গ্যাসের অণুগুলোর সংঘর্ষ স্থিতিস্থাপক, স্যার বুঝা নাই মনে হয়। 4 নাম্বার আমার দিকে না থাকে, দেখো 4 নাম্বার পয়েন্টে বলছিল গ্যাসের অণুসমূহের সংঘর্ষ স্থিতিস্থাপক, অর্থাৎ গ্যাসটা যেই ব্যাগে গেছে পাত্রের দেওয়ালের গায়ে, ঠিক একই ভাবে সে আবার পেছনে চলে আসবে, একই ব্যাগে সে আবার পেছনে চলে আসবে, অর্থাৎ সে গ্যাসে কিভাবে এইভাবে না ux ব্যাগে সে আবার পেছনে চলে আসবে। অর্থাৎ এই যে পাত্র যেটা ছিল পাত্রের দেওয়ালটা, এই পাত্রের দেওয়ালের গায়ে সংঘর্ষ হয়ে সে আবার পেছনে ব্যাক করছে, কোন ব্যাগে,
আবারও সেই ইউ এক্স ব্যাগে। প্রশ্ন হচ্ছে ইউ এক্স ব্যাগে কেন? কারণ 4 নম্বর পয়েন্ট আমি তোমাকে বলছিলাম স্থিতিস্থাপকতা যখন প্রদর্শন করে, মানে স্থিতিস্থাপকতা যখন ধর্মটা আসে, তখন সেখানে তার ব্যাগের অথবা তার গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। তার ব্যাগের অথবা সে যেই ব্যাগে ধাক্কাটা মারছে ঠিক সেম ব্যাগে সে আবার পেছনে ফিরে চলে আসছে। স্থিতিস্থাপক মানে রাবারকে এভাবে টেনে ধরলে আবার চলে আসে না? ধাক্কাটা যখন খাইছে সে আবার পেছন দিকে চলে আসছে, ধাক্কা খাইছে আবার পেছন দিকে চলে আসছে। তো ধাক্কা খাইছে আবার পেছন দিকে চলে আসছে কোন ব্যাগে? ইউ এক্স ব্যাগে। কোন ব্যাগে? ইউ এক্স ব্যাগে। বুঝা গেছে? আচ্ছা, এখন তার মোমেন্টাম বের করতে পারবো? তার মোমেন্টাম মানে কি? তার ভরবেগ বের করা যাবে? তার বুঝি নাই। তার ভরবেগ মানে হচ্ছে কি? তার ভরবেগ মানে হচ্ছে পি। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, তার ইনিশিয়াল মানে তার আদি ভরবেগ বের করি। তো আদি ভরবেগ মানে হচ্ছে পি আই। পি আই হচ্ছে তার ইনিশিয়াল ভরবেগ, মানে কি? ভর ইনটু ব্যাগ। তার ভর কত ছিল আমাকে বলো? এম। তার ব্যাগ কত? প্রথম দিকে সে ব্যাগ গেছে কত? ইউ এক্স ওয়ান না? তাহলে ইউ এক্স ওয়ান। আচ্ছা, ইউ এক্স ওয়ান, আচ্ছা ওয়ান দিস না, সমস্যা নেই, ওয়ান দিস, তাহলে ইউ এক্স। এবং তার ফাইনাল মানে হচ্ছে কি আমাকে বলো? তার শেষ ভরবেগ কত? শেষ ভরবেগ এটা না? তো শেষ ভরবেগ বলতে পারি কত? মাইনাস কেন? পেছন দিকে ফিরে চলে আসছে, সেটা মাইনাস হবে। আরে ভাই, পেছন দিকে ফিরে চলে আসছে না? নিউটনের তৃতীয় সূত্র, পেছন দিকে ফিরে চলে আসছে, তাহলে মাইনাস এম ইউ এক্স। এটা গুণ দিছি, এটা গুণ চিহ্ন এটা। তাহলে এম ইউ এক্স মাইনাস এম ইউ এক্স। এখন আমাকে বলো ভরবেগের পরিবর্তন কত আসছে? 2m ux। আরে ভাই, ভরবেগের পরিবর্তন মানে বিয়োগ করছি, বিয়োগ করলে কি আসে? যোগ না? তো 2m ux। কি বললাম? 2m ux। তো ভরবেগের পরিবর্তন কত? 2m ux। এতটুকু পর্যন্ত কারা কারা বুঝছো? আচ্ছা, নেট ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এখানে কি বলতেছে ভাইয়া? এটা কি বলতেছে? আচ্ছা দেখো, এখানে কি গ্যাসের অনুসমান ব্যাগ সমান, এখানে ইউএক্স এর আগে 3 কেন? ইউএক্স এর আগে 3 কেন? কোথায় 3 আসছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা তো হচ্ছে আমি তো সমান সমান ধরছি, তো সেজন্য সমান ধরছিলাম, সেজন্য এটা কথা বুঝে না মনে। আচ্ছা, কি আটকে যাচ্ছে যে? হ্যাঁ, ভিডিও তাহলে একটু আটকে গেছে। আচ্ছা, ডিস্টার্ব হচ্ছে না? এখন ঠিক আছে? এখন ঠিক আছে? দেখো তো, অনেক কেউ বসে ব্লার হচ্ছে। এখন ঠিক আছে? হ্যাঁ, একটু নেট ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, নেট ডিস্টার্ব করতেছে। দেখো এখন তো P1 এটা হচ্ছে ইনিশিয়াল ভরবেগ। আচ্ছা, একজন বলতেছে ভাই এটা কেন ধরছে না? আচ্ছা ঠিক আছে, এটা আসতেছি, এটা আবার পড়াবো, আবার বলবো। দেখো, এটা অনেকজন বলছে। আচ্ছা, আর প্রশ্ন আছে করতে পারো। দেখো, এটা হচ্ছে ইনিশিয়াল ভরবেগ, এটা হচ্ছে তার ফাইনাল ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তন কত? 2m ux। ভরবেগের পরিবর্তন কত? 2m ux। এখন একটা কাজ করতে হবে, কি কাজ করতে হবে আমাকে বলো? কাজটা কি? সবাই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি সময় বের করতে পারবো, মানে তার সংঘর্ষের স্থিতিকালটা বের করতে পারবো। মানে বুঝো নাই মনে হয়। এই যে সে যে এই ব্যাগে সংঘর্ষকে আবার যে পিছনে চলে আসছো, তার সময়কালটা কত ছিল সেটা কি বের করা যাবে? স্যার কেমনে বের করবো? আমরা জানি s ইকুয়াল টু কি? vt। সো t ইকুয়াল টু কি হবে? s বাই v। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্যার s মানে কি? সরণ। তার সরণ কত? আর v মানে হচ্ছে তার ব্যাগ কত। আচ্ছা, ফার্স্ট অফ অল তার সরণ বের করতে পারবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সে যাত্রা শুরু করছে কোথা থেকে? এখান থেকে। তার টোটাল ডিসটেন্স কত? l। এখন সে একবার টোটাল ডিসটেন্স পূরণ করে, মানে টোটাল ডিসটেন্স পার হয়ে সে ধাক্কা খাইছে, আবার সে পিছনে চলে আসছে, আবার সেই টোটাল ডিসটেন্সটা অতিক্রম করে, অর্থাৎ সে l ডিসটেন্স পার করে সে এখানে ধাক্কা খাইছে, আবার সেই ধাক্কা থেকে, অর্থাৎ সেই দেওয়ালের পাত্র থেকে, অর্থাৎ সেই পাত্রের দেওয়াল থেকে আবার l অতিক্রম করে, মানে l দ্রুত অতিক্রম করে সে আবার ধাক্কা দিয়ে পেছনে চলে আসছে। তার টোটাল ডিসটেন্স কত? কমন সেন্স ভাইয়া, কমন সেন্স। এটা এই প্রশ্নটা করবো না, এটা কমন সেন্স। 12 কেন হয়েছে ভাই 12? আরে ভাই, টোটাল ডিসটেন্স কত হবে? সে একবার পাত্র ধাক্কা খাইছে, মানে তার সংঘর্ষের স্থিতিকাল কত? 2l না? সে একবার ধাক্কা খাইছে, আবার পেছন দিকে চলে আসছে, কত? একবার অতিক্রম করছে l, আবার আসছে না? আবার l, তো 2l ডিভাইড বাই v। v এর মান কত হবে আমাকে বলো? ux। v এর মান কত হবে? ux। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ux কেন? কারণ আমি ধরে নিয়েছিলাম সেটা x অক্ষের দিকে তার ভেগটা প্রকাশ পাইছে। তাহলে তার সময়কাল কত? 2l ডিভাইড বাই ux। তার ভরবেগ কত? 2m ux। এটা কারা কারা বুঝছো?
তার ভরবেগ কত? আচ্ছা ব্লার হচ্ছে, এখন যাচ্ছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা আমি আবার বুঝাচ্ছি, কি রে নেট ডিস্টার্ব করতেছে কেন আমার আজকে? না না দেখো, আচ্ছা নেট ডিস্টার্ব করলে আবার, আচ্ছা আবার বুঝাচ্ছি, দেখো আমার অনেক ধৈর্য আছে, আবার অনেক ধৈর্য আছে। যারা নেটের কারণে বুঝো নাই, যারা নেটের কারণে বুঝো নাই তারা আবার বুঝো। আচ্ছা বের হয়ে আবার ঢুকো তো, এখন ঠিক আছে? আচ্ছা দেখো দেখো, আচ্ছা জাপসার কারণে বুঝো না, দেখো দেখো দেখো, আচ্ছা ঠিক আছে, একটু ঠিক হোক, একটু ঠিক হোক। আমার কোনোদিন এভাবে ব্লার হয় নাই, এটা কেমন হচ্ছে আমি বুঝতেছি না। দেখো আচ্ছা আমি তোমাকে আবার জিনিসটা বোঝাচ্ছি, সেটা হচ্ছে কি খুবই সিম্পল একটা জিনিস। ফার্স্ট অফ অল একটা বাক্সের মধ্যে, একটা পাত্রের মধ্যে একটা গ্যাসের অণু ছিল। অণুটা হচ্ছে এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে মানে হচ্ছে তার ব্যাক কত হবে? ইউএক্স। ইউএক্স কেন বলছেন? কারণ তার এক্স অক্ষের দিকে তার যাত্রাটা হচ্ছে, তাহলে তার ব্যাক কত? ইউএক্স। তার ভর কত? এম। তার ভর কত? এম। আর ওই পাত্রের সাইজ কত? তার দৈর্ঘ্যটা কত? এল। তাহলে এল যদি দৈর্ঘ্য হয়, মানে তার সাইজটা যদি আমি এল হিসেব করি এবং তার ভরটা যদি আমি এম হিসেব করি এবং তার ব্যাগটা যদি আমি বলি ইউএক্স, তাহলে সেই ক্ষেত্রে আমি প্রথমে যদি তার বের করি তার ব্যাগের পরিমাণ কত? এক্স অক্ষের দিকে ইউএক্স, স্থিতিস্থাপকতার কারণে পেছন দিকে ফিরে চলে আসছে, সেটার ব্যাগ কত? ইউএক্স। এবং তার ভরবেগ যদি বের করি সেটা কত হবে? মাইনাস এম ইউএক্স। এবং তার এই ভরবেগ কত? ইনিশিয়াল, ই আই মানে হচ্ছে ইনিশিয়াল, মানে আদি ভরবেগ কত, আর তার শেষ ভরবেগ কত? শেষ ভরবেগ হচ্ছে মাইনাস এম ইউএক্স, আর এটা কত? এম ইউএক্স। অনেক কে বলতে পারে স্যার এটা কেন মাইনাস হয়নি, পিছন দিকে চলে আসছে? না না, এটা মাইনাস না, এটা হচ্ছে তার ব্যাগের মানটা আমি সমান রাখতেছি, সেম ব্যাগে, একদম সেম ব্যাগে রাখছি, বাট ভরবেগ বের করার সময় সেটা মাইনাস হয়ে গেছে, মাইনাস মানে পিছনের দিকে চলে আসছে। আর এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, সেটা কত? 2 এম ইউএক্স। আর এটা হচ্ছে তার স্থিতিকালের সময়কাল কত? টোটাল ডিসটেন্স ডিভাইড বাই তার হচ্ছে কি ব্যাক। টোটাল ডিসটেন্স কত? টুয়াইস এল, আর তার ব্যাক হচ্ছে ইউএক্স। তাহলে এটা বের করছে না। এখন আমি এটা বের করার পর আমি এখন বের করব কি, আমাকে বলো, আমি এখন কি বের করব? আমি এখন কি বের করতে পারি আমাকে বলো? আমার এখন বের করতে হবে সেটা হচ্ছে আমার এখানে কি কি আসছে আমাকে বলো। ফার্স্ট অফ অল আমার যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে, আমি যদি এখানে যদি লিখতে যাই, ফার্স্ট অফ অল এখানে আমি লিখলাম কি কি পয়েন্ট আসছে আমাকে বলো। ফার্স্ট অফ অল আমার টাইমটা আসছে কত? টাইমটা আসছে টুয়াইস এল ডিভাইডেড বাই ইউএক্স, এটাই তো আমার টাইমটা আসছিল। আর হচ্ছে আমার ব্যাকটা, সরি ভরবেগ কত ছিল? ডেল পি। ভরবেগের পরিবর্তনটা কত ছিল? ভরবেগের পরিবর্তন ছিল আমাকে বলো 2 এম ইউএক্স। ভরবেগের পরিবর্তন ছিল কত? 2 এম ইউএক্স, 2 এম ইউএক্স। আচ্ছা এখন তার প্রেসারটা বের করতে পারবো, মানে ওই যে পাত্র যেটা ছিল, পাত্র কোনটা? এটা পাত্রের দেওয়ালের মধ্যে ধাক্কা কে মারছে? অণুটা মারছে। এই যে অণুটা যে ধাক্কা মারলো, ধাক্কা মানে কি? তার এফ। তার এফটাকে আমি বের করতে পারবো। এখানে তার এফ বের হবে ডেল পি ডিভাইড বাই ডেল টি। এখানে এফটা হবে তার ডেল পি ডেল, অর্থাৎ বলটা আমি কিভাবে বের করবো? এখানে তার বলটা মানে তার ধাক্কাটা, তার ধাক্কাটার পরিমাণ কিভাবে বের করব? খুবই কমন সেন্সের একটা বিষয়। তার টোটাল ভরবেগকে যদি আমি তার টোটাল সময় দ্বারা যদি ভাগ করতে পারি তাহলে আমার ভরটা বের হবে। তার টোটাল ভরবেগকে তার টোটাল সময়টা যদি আমি ভাগ করতে পারি তাহলে আমার কি বের হবে? ফোর্সটা বের হবে। অর্থাৎ সে কত ফোর্সে পাত্রের গায়ে, পাত্রের দেওয়ালে ধাক্কাটা মারছে সেটা কিভাবে বের করব? ওই অণুর ভরবেগ এবং ওই অণুটা পাত্রের দেওয়ালের মধ্যে সংঘর্ষকালে তার সময়টা যদি বের করতে পারি এবং তার ভরবেগটা যদি বের করি, দুটোর সাথে যদি ডিভাইড করি, তাহলে আমার সে কত ফোর্সে সে পাত্রের দেওয়ালের গায়ে ধাক্কাটা মারছে সেটা বেরিয়ে যাবে। সো আমাকে বলো ডেল পি এর মান কত? আমাকে বলো 2 এম ইউএক্স, 2 এম ইউএক্স ডিভাইড বাই ডেল টি এর মান কত? আমাকে বলো ডেল টি এর মান আমাকে কত? ডেল টি এর মান আমাকে বলো, ডেল টি এর মান কত আসবে? 2 এল ডিভাইড বাই ইউএক্স। এটাই তো, এটা না? আচ্ছা এখন কথা হচ্ছে কি দেখো, ফার্স্ট অফ অল 2 কাটাকাটি গেছে না, ইকুয়াল টু কি লিখতে পারি? এম। আচ্ছা দেখো এখন কি, এটা এম। শেষ হয়ে গেছে, মার্কার শেষ হয়ে গেছে। আচ্ছা মার্কার শেষ হয়ে গেছে, মার্কার শেষ। দেখো আচ্ছা এখন কি হচ্ছে দেখো, এই যে মার্কার লিখতে গেলে মার্কার শেষ হচ্ছে। 2 এম যদি কাটাকাটি যায় তাহলে উপরে কি হবে? দেখো এম, উপরে হচ্ছে এম, ইউএক্স টা উঠে চলে গেছে, আর এলটা কি থাকবে? নিচে থাকবে। আর এখানে কি হবে? ইউ 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 কি হবে আমাকে বলো?
ইউ স্কোয়ার এক্স, তাহলে ইউ এক্স স্কোয়ার, ইউ এক্স স্কোয়ার অর্থাৎ কি ইউ এক্স স্কোয়ার, তাহলে এম এল ডিভাইড বাই কি তার ব্যাকটা না, তার সময়টা কি তার ব্যাক, এটা হচ্ছে তার ব্যাক, আর এটা হচ্ছে কি তার ভর ব্যাগের পরিবর্তন। তাহলে আমি বলবো এম ডিভাইড বাই এল ইউ এক্স স্কোয়ার, এম ডিভাইড বাই এল কি ইউ এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার টোটাল ফোর্সটা, অর্থাৎ আমার পাত্রের গায়ে, পাত্রের দেওয়ালের গায়ে আমার অণুটা কি পরিমাণ বল প্রয়োগ করছে সেটা হচ্ছে এটা এম ডিভাইড বাই এল ইউ এক্স স্কোয়ার। এম ডিভাইড বাই এল কি হবে ইউ এক্স স্কোয়ার হবে। এখন আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে কি যে আমি এই এক্সটাকে আমি হচ্ছে কি আলফাবেটিক্যালি প্রকাশ করব না। কেন? কারণ আমি একটা সমীকরণ বের করব, এটা তো আমার অ্যালফাবেটিক্যালি কখনো বের হতে পারে না সমীকরণটা, তাহলে আমি বললাম অ্যালফাবেটিক্যালটা অর্ডারটা সরাই দিব। তো অ্যালফাবেটিক্যাল অর্ডার কিভাবে সরাতে হয়, ইউ স্কোয়ার ইকুয়াল টু 3 ইউ এক্স স্কোয়ার, মানে এক্সটা আমি কারণ আনা হচ্ছে আমার কাজটা কি আমার এটা প্রতিপাদন করতে হবে না, এটা তো আনতে হবে। তো এটা তো আনতে গেলে এখানে কি এক্স টেক্স কিছু আছে নাই, তাহলে এটাকে স্টেবল করতে গেলে বা এটাকে আমি যদি একটু ডিনোট করতে চাই, এক্সপোজ করতে চাই, তাহলে কিভাবে এক্সপোজ করব? এটা পুরোটা ইউ এক্স স্কোয়ার মানে সামগ্রিক, মানে পুরোটার উপরে স্কোয়ার। অনেকে বলতে পারবে ইউ স্কোয়ার এক্স স্কোয়ার হবে, আরে না ভাই, পুরোটার উপরে স্কোয়ার, ইউ এক্স স্কোয়ার মানে পুরোটার উপরে স্কোয়ার। এখন একটা কাজ করতে পারে, এই যে এখানে ইউ এক্স স্কোয়ার আছে না, ইউ এক্স সমান কি ইউ না, ইউ এক্স স্কোয়ার মানে ইউ স্কোয়ার, তাহলে আমি বলতে পারি ইউ এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইড বাই 3 ইউ স্কোয়ার, ইউ এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইড বাই 3 স্কোয়ার, লিখো এম ডিভাইড বাই এল ইনটু 1 ডিভাইড বাই 3 ইনটু 1 ডিভাইড বাই 3, আর ইউ এক্স স্কোয়ার সমান কত ইউ স্কোয়ার। এটা হচ্ছে আমার কিসের ক্ষেত্রে, এটা আমার কিসের ক্ষেত্রে বের করছি, যেমন আমি এখানে বললাম u1, u1 মানে কি একটা অণু কি পরিমাণ তার পাত্রের দেওয়ালে বল প্রয়োগ করবে সেটার মান হচ্ছে এটা। একটা অণু পাত্রের গায়ে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে সেটাই হচ্ছে তার সমীকরণ, F equal to m divided by L into 1 divided by 3 u1 square। এখন এটা হচ্ছে একটা অণুর ক্ষেত্রে, দুইটা অণুর ক্ষেত্রে u2, তিনটা অণুর ক্ষেত্রে u3, চারটা অণুর ক্ষেত্রে u4, পাঁচটা অণুর ক্ষেত্রে u5, আর n সংখ্যকের ক্ষেত্রে un স্কয়ার। n সংখ্যকের ক্ষেত্রে কি হবে un স্কয়ার। তাহলে আমি উপরে এটা কাটো, পুরোটা কাটো, কাটার পরে আমি উপরে লিখলাম কি, দেখো উপরে কি লিখলাম, দেখো উপরে কি লিখলাম, সেটা হচ্ছে কিসের, আমি যদি একটা অণুর ক্ষেত্রে, তাহলে আমি যদি বলি একটা অণুর ক্ষেত্রে হচ্ছে এটা, দুটো অণুর ক্ষেত্রে, তিনটা অণুর ক্ষেত্রে, আমি যদি বলি n সংখ্যকের ক্ষেত্রে, তাহলে n সংখ্যকের ক্ষেত্রে তার বল কত হবে Fn, আর হচ্ছে F1। তাহলে আমি বলতে পারি এগুলো তো সবগুলো হচ্ছে কি m ডিভাইড বাই L, m ডিভাইড বাই L তো কনস্ট্যান্ট হবে কারণ m এর গ্যাসের অণুর ভর তো সেম। এক নাম্বার রুলস মনে আছে, একই গ্যাসের সকল অণুসমূহের ভর সেম, আকার সেম, আকৃতি সেম, বাট ব্যাক সেম না, ভর সেম না, তাহলে ভর সেম, এবং L তো সেমই হবে ভাই, কারণ পাত্রের আয়তন তো চেঞ্জ হবে না, পাত্রের দৈর্ঘ্য তো চেঞ্জ হবে না L। এরপর আর কি চেঞ্জ হবে 1/3 তো কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্টই থাকবে। আচ্ছা, কিন্তু চেঞ্জ হবে কোনটা, ব্যাক চেঞ্জ হবে না। n সংখ্যার ক্ষেত্রে ব্যাক কি লিখতে পারি আমরা, এভাবে লিখতে পারি u1 u2। আচ্ছা, এটা বুঝা নাই মনে হয়, আচ্ছা আমি এটা একসাথে লিখে বলছি, একসাথে যারা লিখছো বুঝা নাই তাদের জন্য আবার লিখতেছি। দেখো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো f1 এর ক্ষেত্রে এটা না, f2 এর ক্ষেত্রে কি রকম হবে m ডিভাইড বাই L ইনটু 1 ডিভাইড বাই 3 u2 স্কয়ার, আর f3 এর ক্ষেত্রে u3 স্কয়ার, এরকম করে যাবে। আচ্ছা, এখন আমি যদি বলি এটাকে 1 নং ইকুয়েশন দাও, 2 নং ইকুয়েশন দাও, আর এটাকে কয় নাম্বার ইকুয়েশন দাও, 1 নং ইকুয়েশন দাও, দেখা যাচ্ছে এটা বাইরে নিচে দেখা যাচ্ছে না, দেখো এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দাও, কোনটাকে এটাকে, আর এটাকে তুমি 2 নাম্বার ইকুয়েশন দাও। 2 নাম্বার ইকুয়েশন দিলে তুমি কি করলা, দেখো সবাই একটু ভালোভাবে দেখো, 2 নাম্বার ইকুয়েশন দিলে তুমি কি করলা m ডিভাইড বাই L কমন নিলা, মানে টোটাল m সংখ্যকের ক্ষেত্রে বের করলা, তাহলে m ডিভাইড বাই L ইনটু 1/3 কমন নিলা ইকুয়াল টু কত হবে u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার প্লাস u3 স্কয়ার প্লাস ডট 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 un, কি হবে un। এটা কারা বোঝা নাই, স্যার এটা আমি এক লাইনও বুঝি নাই। দেখো ফার্স্ট অফ অল দেখো পয়েন্টে কি লিখছি, আমার পয়েন্টে দেখো একটু বুঝার আছে, কারণ এগুলো আসলে হাই লেভেলের পড়া তো একটু বুঝার আছে। প্রথম আমি কি লিখছিলাম আমাকে বলো, প্রথম সূত্র হচ্ছে কোনটা, f ইকুয়াল টু কত আসছে আমাকে বলো, m ডিভাইড বাই L ইনটু 1 ডিভাইড বাই 3 আসছিল না, ইনটু কত হবে u1 স্কয়ার। আচ্ছা u1 কেন দিচ্ছি, আমি বললাম এটা একটা অণুর তার বল, একটা অণুর বল কত এটা, দুইটা অণুর বল কত হবে u2, তিনটা অণুর বল কত হবে u3, চারটা অণুর বল কত হবে u4। এখন আমি যদি সামগ্রিক যদি বের করি, আমি বললাম যে n সংখ্যকের ক্ষেত্রে, মানে n সংখ্যক একদম লিমিটেশন নাই, মানে কোনো কি নাই লিমিটেশন নাই, একদম কি লিমিটেড মানে আনলিমিটেড অণুর ক্ষেত্রে
তার বলের পরিমাণটা বের করো, তাহলে m ডিভাইড বাই l ইনটু 1 ডিভাইড বাই 3 u1 স্কয়ার u2 স্কয়ার। একটার ক্ষেত্রে যদি u1 হয় n সংখ্যক পর্যন্ত যদি যেতে চাই তাহলে কি সবগুলো কি এরকম লিখবো না? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা fn লিখছো, এটা কি f2 লিখছো, তাহলে fn এর ক্ষেত্রে কি সবগুলো n সংখ্যক পর্যন্ত যাবে, আর f2 এর ক্ষেত্রে u2 পর্যন্ত যাবে, আর f3 এর ক্ষেত্রে কি u4 পর্যন্ত যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তা এখন আমি কি করলাম, সবগুলোকে কমন নিলাম। ধরো এটাকে তুমি আগে কি ছিল, এটা 1 নাম্বার ছিল না, তাহলে আমি কি করলাম, এটা f1 এবং f2, তাহলে f1 প্লাস f2 যদি লিখি, দুটোকে যোগ করো তো m ডিভাইড বাই l কমন নাও, 1 ডিভাইড বাই 3 কমন নাও, তাহলে আসছে কি u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার। এটা আসছে না, এগুলো ডট 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 করে দিতে, মানে এগুলো আনলিমিটেড, আনলিমিটেড আমি বললাম আরো ডট ডট ডট, সমস্যা আছে? ডট 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 মানে এখন তো অনুগুলো অনেক, এতগুলো অনু তুমি কয়টা অনুর বের করবা, সেটা আমি বললাম লাস্টে n সংখ্যক পর্যন্ত যাবে, অনেকগুলো অনু, হাজার হাজার অনু। তাহলে একটা অনুর ক্ষেত্রে u1, দুটো অনুর ক্ষেত্রে u2, তিনটা অনুর ক্ষেত্রে u3, চারটা অনুর ক্ষেত্রে u4, তাহলে আমি বললাম ডট ডট দিয়ে লাস্টে বললাম un স্কয়ার পর্যন্ত যাবে। এটা কে বোঝা নাই ভাই, লাস্টে un স্কয়ার, অর্থাৎ এটা আমি যদি বলি f1 তাহলে fn পর্যন্ত সামগ্রিক বলটা, আমি যদি সামগ্রিক বল যদি হিসাব করি তাহলে আমার সূত্র কোনটা, m ডিভাইড বাই l ইনটু 1 ডিভাইড বাই 3 1 ডিভাইড বাই 3 u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার প্লাস un স্কয়ার। এটা না বোঝার কি আছে ভাই, খুবই কমন একটা জিনিস ছিল। আচ্ছা এখন এটা বোঝা গেছে। উফ, এটা বোঝার পরে একটু আগে আমি একটা সূত্র লিখছিলাম, মনে আছে? urms ইকুয়াল টু, urms লিখছি নাকি c লিখছিলাম আমাকে বলো। স্যার আপনি ভুল লিখছেন, সেটা হচ্ছে crms ইকুয়াল টু কত ছিল আমাকে বলো সবাই। crms সমান কত ছিল? ছিল হচ্ছে, দেখা যাচ্ছে এটা কতটুকু দেখা যাচ্ছে একটু দেখি তো, crms সমান কত ছিল আমাকে বলো, রুট ওভার u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার ডট ডট ডট, u1 স্কয়ার u2 স্কয়ার ডট ডট ডট, মনে আছে এটা? u1 স্কয়ার u2 স্কয়ার লিখতেছি না, ডট 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 un পর্যন্ত, ডিভাইড বাই কত হবে n, ডিভাইড বাই কত হবে n। আচ্ছা এখন আমি যদি ওই জিনিসটা যদি ওই ফর্মুলাটা যদি এখানে প্রয়োগ করতে চাই তাহলে কি করতে হবে? স্যার খুবই সিম্পল, আপনি n দ্বারা গুণ করে দেন আর n দ্বারা ভাগ করে দেন, বুঝতেছো? আচ্ছা আপনি স্যার এটা কি লিখছেন? আচ্ছা এটা একটা কাজ করো, যারা যারা বুঝতেছো না ছোট হাতের n লিখো, সমস্যা নেই। আচ্ছা এটাও যদি না বুঝো তাহলে বড় হাতের n লিখ, তাও সমস্যা আছে? সমস্যা। n মানে কি অনুসংখ্যা, টোটাল অনুসংখ্যা ছিল, তাহলে এটাকে n দ্বারা ভাগ করলাম, n দ্বারা গুণ করলাম, সেম না, কাটাকাটি যাচ্ছে। এটা সমান এটা না, crms না, এটা সমান কি এটা না, তো crms। তাহলে এটাতে কি বলতে পারো যে ভাই এটা তো কি নাই, c স্কয়ার, তাহলে c স্কয়ার করে দাও, তাহলে আমি বলতে পারি u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার ডট 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 ডিভাইড বাই কত হবে n, তাহলে c স্কয়ার সমান এটা কি পুরোটা c স্কয়ার না। তাহলে আমি এখানে কি লিখতে পারি, আমি লিখতে পারি m ডিভাইড বাই l ইনটু কি লিখতে পারি 1 ডিভাইড বাই 3 ইনটু কি লিখতে পারি c স্কয়ার, সমান কি আমাকে বলো, সমান হচ্ছে তার f-টা, সমান কি তার f-টা, এটা বুঝতে পারছো? সমান কি তার f-টা। আচ্ছা এখন আবার উপরে যা, আবার উপরে, এখন ছোটবেলা থেকে পড়ে আসছিলাম যে p ইকুয়াল টু কি হবে f বাই a, ছোটবেলা থেকে পড়ে আসছেন p ইকুয়াল টু f বাই a, তো f ইকুয়াল টু কি হবে p a হবে। তাহলে এখন একটা কাজ করো, p এর মানটা এখানে বসে দাও, তাহলে আমি লিখতে পারি p a ইকুয়াল টু m ডিভাইড বাই l 1 ডিভাইড বাই 3 ইনটু c স্কয়ার। স্যার এটা কেন পড়াচ্ছেন, এটা বেসিক কোত্থেকে আসছে এগুলা? দেখো p বাই a ইকুয়াল টু m ডিভাইড বাই l ইনটু 1 ডিভাইড বাই 3 c স্কয়ার। এখন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে a হচ্ছে ক্ষেত্রফল মানে কি এরিয়া মানে কি স্কয়ার। তাহলে আমি একটা কাজ করতে পারি যে p ইকুয়াল টু m ডিভাইড বাই l স্কয়ার মানে কি ক্ষেত্রফল না, আগে তো l ছিল। স্যার এটা বুঝে নেই, আরে ভাই a মানে হচ্ছে l স্কয়ার, দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য আর কি। এখন তুমি বলতে পারো স্যার দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য কেমন হচ্ছে, আরে ভাই এটা l হচ্ছে তার সাইজটা, তার এরিয়া বের করছে তার l স্কয়ার, তাহলে l স্কয়ার হচ্ছে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ধরো তুমি যদি বলো ভাই দৈর্ঘ্য আর প্রস্থের মান সমান, তাহলে l আর l হবে l তাহলে l স্কয়ার। এখন বলছে এই l স্কয়ারটা কি তার ক্ষেত্রফল, এই যে এখানে ছিল এটাকে নিচে নামা আসছে। আচ্ছা যারা এখনো বুঝো নাই এভাবে বুঝছস, এখন এটা বুঝছস, মানে এটাকে নিচে নামাইছি, এটা কি হবে এখন a মানে কি l স্কয়ার না, যাহাই তাহাই l স্কয়ার ইনটু কি হবে 1/3 হবে ইনটু কি হবে c স্কয়ার হবে। আচ্ছা আবার l স্কয়ার মানে কি l কিউব না, তাহলে আমি লিখতে পারি p ইকুয়াল টু কি m ডিভাইড বাই l কিউব ইনটু কি হবে 1 ডিভাইড বাই 3 ইনটু কি হবে c স্কয়ার হবে। l কিউব মানে কি আয়তন, তাহলে l কিউব যে লেখা যে কথা b লেখা সেম কথা, l কিউব লেখা যে কথা b লেখা সেম কথা। আর এখানে n টা আমরা বাদ দিয়ে দিছি না, n টাকে ফেলে দিছি আমরা, ওই যে n। আচ্ছা এটা তুমি আচ্ছা বড় হাতের ছোট হাতের কোনো ম্যাটার না, ছোট হাতের দাও,
তুমি যদি বলো বড় হাতে দিলে সমস্যা আছে, ভাই আমি বলতেছি বড় হাতে ছোট হাতের n সেমই, কিছু কিছু বইয়ে বড় হাতের n, কিছু কিছু বইয়ে ছোট হাতের n, সমস্যা নাই, তুমি এটা লিখো, আমি আবার কাটতেছি, সমস্যা নাই, তুমি কাটার দরকার নাই, আমি কাটতেছি, তোমার কাটার দরকার নেই, তুমি কাটিও না, জাস্ট তুমি কি লিখো n লিখতে ছোট হাতের n লিখো, বড় হাতের n লিখো, ডাজন্ট ম্যাটার, কারণ n মানে হচ্ছে আমার অনুসংখ্যা, n মানে হচ্ছে কি আমার অনুসংখ্যা। এখন আমি কি লিখতে পারি, pb equal to 1/3 mnc স্কয়ার, pb equal to কি 1/3 mnc স্কয়ার আসছে, এটা pb equal to কি 1/3 mnc স্কয়ার, pb equal to কি হবে 1/3 mnc স্কয়ার। স্যার এটা বের করতেছেন কি, এখনই কিন্তু আমাদের মেইন ইকুয়েশন বের হয়নি, মেইন ইকুয়েশন কিন্তু এটা k equal to 3/2 nrt, k equal to 3/2 nrt, k equal to কি 3/2 nrt, 3/2 nrt। এটা প্রমাণ কেমনে করব, pb equal to 1/3 mnc স্কয়ার, এটার সাথে এটার কিভাবে প্রমাণ করা যায় সবাই একটু দেখো। আজকে পর্যন্ত বুঝাইছে এটা আরএমএস ব্যাগের সূত্রটা, এটা হচ্ছে আমার কোত্থেকে আসছে, আরএমএস ব্যাগটাকে আমি সি স্কয়ার করে দিলাম, k equal to 3/2 nrt, এটা হচ্ছে তার গতিশক্তিটা, এটা আসবে মূলত এখান থেকে, এখান থেকে কিভাবে যুক্ত করে বুঝবো, কারণ তুমি জানো pb equal to nrt সবাই পড়ে আসছো, pb equal to nrt থেকে প্রতিপাদন করতে হবে, এটা pb equal to nrt থেকে প্রতিপাদন করতে হবে, কিভাবে প্রতিপাদন করবে একটু দেখবো, আচ্ছা তোমরা গ্যাসের গতিশক্তির সূত্র কি জানো, গ্যাসের গতিশক্তির সূত্র হচ্ছে হাফ mc স্কয়ার, লিখে রাখো এটা, শুধু গ্যাসের গতিশক্তি, মানে গ্যাসের কাইনেটিক এনার্জি সূত্র কত, গ্যাসের একটা গ্যাসের কাইনেটিক এনার্জি সূত্র কত, হাফ mc স্কয়ার, আমি mc স্কয়ার মানে কি সিটাকে বি ধরো, তাহলে হাফ mv স্কয়ার, তাহলে আমি বললাম গ্যাসের গতিশক্তি, এটা লিখে রাখো, এটা সূত্র না কিন্তু, এটা সূত্র না, তাহলে গ্যাসের গতিশক্তি কত হাফ mc স্কয়ার, তাহলে আমি একটা কাজ করতে পারি, হাফ mc স্কয়ার আনতে হবে, কি করা যায় এটা, হাফ mc স্কয়ার আনতে হবে, কি করা যায়, তাহলে আমি নিচে 2 থাকতে হবে, নিচে 2 দ্বারা গুণ করলাম, উপরে 2 দ্বারা গুণ করতে হবে, এটা কি করতেছেন স্যার একটু দেখেন, চিন্তা করে দেখেন, মানে এটা থেকে কিভাবে প্রমাণ করব। সো ফার্স্ট অফ অল pb equal to 1/3 into 2 মানে 6, তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি যে আমি এখানে pb লিখলাম, কারো কোনো সমস্যা নেই, pb লিখলাম, pb লেখার পরে 1/2 হাফ mv স্কয়ার, 1/2 হাফ mv স্কয়ার বলছিলাম না গতিশক্তি, হাফ mv স্কয়ার, তাহলে 1/2 টাকে এইভাবে করে লিখি, হাফ mv স্কয়ার, বাকিটা কি 2/3, আবার এখানে n আছে না, nটা আমরা এখানে 1 ধরবো, কারণ আমরা একটা গ্যাসের মানে একটা অণুর ক্ষেত্রে বের করতেছি, সেজন্য n এর মানটা আমরা কি ধরবো, এখানে 1 ধরবো, তাহলে n এর মান যদি আমরা এখানে 1 ধরি, তাহলে আমি বলতে পারি কি, আমাকে বলো, খুবই সিম্পল না, আমি বলতে পারি হচ্ছে এই যে হাফ mv স্কয়ারটাকে আমি বললাম গ্যাসের মোট গতিশক্তি, এটা কি বললাম গ্যাসের মোট গতিশক্তি, তাহলে আমি বললাম এটা গ্যাসের মোট গতিশক্তি, গ্যাসের মোট গতিশক্তি আস্তে আস্তে কি আসতেছে ইনটু কি 2/3 ইনটু কি pb, তাহলে আমি একটা গ্যাসের ক্ষেত্রে কত বের করতে পারি আমাকে বলো, একটা গ্যাসের ক্ষেত্রে স্যার এখানে একটু লিখে দিব, একটা গ্যাসের ক্ষেত্রে কত, গ্যাসের মোট গতিশক্তি ইকুয়াল টু, উপরে লিখে দিচ্ছি দেখো জায়গা নাই, গ্যাসের মোট গতিশক্তি কি লিখতে পারি, গ্যাসের মোট গতিশক্তি ইকুয়াল টু এই pb আছে না বাম পাশে, তাহলে ইকুয়াল টু দাও pb ছিল দাও ইনটু কি হবে 3/2 হবে, 3/2 হবে, তাহলে গ্যাসের গতিশক্তি সূত্র হচ্ছে এটা। এখন তুমি যদি বলো ভাই n সংখ্যক ক্ষেত্রে যদি বের করেন বা এটা বের করেন, এটা না, এখন ফার্স্টে আমি বের করলাম একটা গ্যাসের অণুর ক্ষেত্রে, ধরো তুমি আবার পড়ে আসছো যে pb equal to কি হবে nrt, এখন এখানে nটা এখানে মান বসা দাও, তাহলে 3/2 nrt which is আমার মোট গতিশক্তির মানটা। অর্থাৎ এতদিন ধরে যা যা ম্যাথ করেছি সবগুলো এই সূত্র ইউজ করছে না, গ্যাসের গতিশক্তি বের করার সূত্র, আবার গড় গতিশক্তি না, গড় গতিশক্তি কিন্তু সূত্র আলাদা, গড় গতিশক্তি কত হবে 3/2 আর 3/2 n, স্যার বুঝে নেই, আরে ভাই শুধু গতিশক্তির সূত্র হচ্ছে এটা, আর গড় গতিশক্তি বলে 3/2 আর 3/2 n, লিখে দিব এটা কারা কারা বুঝছো আমাকে বলো। স্যার লাস্ট থেকে 3 নাম্বার লাইন বুঝি নাই, লাস্ট থেকে 3 নাম্বার লাইন বুঝি নাই, লাস্ট থেকে 3 নাম্বার লাইন কোনটা, এটা। আচ্ছা ফার্স্ট অফ অল এই জিনিসটা যারা যারা বুঝো নাই দেখো, যারা যারা এই লাইনগুলো বুঝো না একটু সবাই ভালোভাবে দেখবা। আচ্ছা ফার্স্ট অফ অল আমি কি প্রমাণ করছি, pb equal to 1/3 mnc স্কয়ার, এটা প্রমাণ হয়ে গেছে না, pb equal to 1/3 এটা সবাই বুঝছো। এখন আমি কি করলাম, আমার হচ্ছে এখন গতিশক্তি বের করতে হবে, এটা কি গতিশক্তি, আরে ভাই এটা তো গতিশক্তি না, সো গ্যাসের গতিশক্তি কোনটা, এটা না,
আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি কি করতে পারি, নিচে কি আছে 2 আছে, এখানে তো নিচে কোনো 2 নাই, তাহলে আমি 2 দ্বারা গুণ করলাম, উপরে 2 দ্বারা ভাগ করলাম, এটা প্রমাণ করতে হচ্ছে। এখন গুণ করলে নিচে, উপরে কি করলাম, উপরে 2 বসাই দিলাম, 2 2 কাটাকাটি যাবে, স্বাভাবিক। এই যে হাফ এম সি স্কোয়ার মানে কি, টোটাল এমনি কোনো কিছুর গতিশক্তি বের করতে গেলে হাফ এম বি স্কোয়ার না, সো হাফ এম বি স্কোয়ার হচ্ছে গ্যাসের গতিশক্তি, এটা হচ্ছে মোট গতিশক্তি। গ্যাসের গতিশক্তি কত, হাফ এম বি স্কোয়ার। তাহলে হাফ এম বি স্কোয়ারটা আমি কি লিখতে পারি, গ্যাসের গতিশক্তি হিসেবে কাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে গ্যাসের গতিশক্তি হাফ এম বি স্কোয়ার। হাফ এম বি স্কোয়ার কি, গ্যাসের গতিশক্তি। আগে কি ছিল, 2 ছিল, এই 2টা, আর নিচে কি ছিল, 3 ছিল, কারণ আমরা শুধুমাত্র হাফ ইউজ হয়েছে, হাফটা না চলে গেছে এটার মধ্যে, পুরো হাফ এবং এম সি স্কোয়ার সবগুলো কিন্তু চলে গেছে। আচ্ছা তুমি বলতে পারো স্যার আমি একটা জিনিস বুঝি নাই, সেটা হচ্ছে কি, এটা মোট গতিশক্তি কেন বলা হচ্ছে এটাকে। দেখো এখানের মধ্যে কিন্তু সি কাউন্ট করা হচ্ছে, সি মানে কোনটা, এটা কিন্তু সি ছিল, সি না, এটা বি আর সি লিখছি আর কি, সমস্যা নেই। এই সিটাকে কাউন্ট করে মোট গতিশক্তি লেখা হচ্ছে, কারণ সি মানে হচ্ছে আমার এখানে বর্গবেগ ছিল, গড় সরি কি এটা কি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি না, অর্থাৎ বর্গমূল গড় বর্গবেগ ছিল, সে বর্গমূল গড় বর্গবেগ মানে পুরোটা হচ্ছে মোট গতিশক্তি, কারণ হচ্ছে টোটাল গতিশক্তি। একটা গ্যাসের অণু টোটাল গতিশক্তি হিসাব করা হচ্ছে 1/2 mc স্কয়ার, গ্যাসের মোট গতিশক্তিটা। আর 2/3 আগে থেকে ছিল, 2/3 থেকে ওই পাশে পাঠিয়ে দিলে সেটা হয়ে গেছে কি 3/2, 3/2 পিবি, 3/2 পিবি কোথায়, এই তো 3/2 পিবি। আর পিবি সমান আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ, যেটা আমরা আগামী ক্লাসে পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, পিবি ইকুয়াল টু এনআরটি। এই এনআরটিটা এখানে বসাও, ইনটু 3/2 বসাও, বাস মানটা বেরিয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। আর এখানে আগামী যে সূত্রগুলো আছে প্রতিপাদন, আরো প্রতিপাদন আছে, এই ক্লাস এই চ্যাপ্টারটা আরো অনেক বড় যাবে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল দেখো এখানে তো আরেকটা সূত্র আছে, সেটা সবাই জানো, এটা আমি আগামী ক্লাসে আবার ভালো করে পড়াবো। কোনটা, 3/2 RT ডিভাইড বাই NA। এটা হচ্ছে কি, ওদিন লিখে দিছিলাম, একটা গ্যাসের অণুর গড় গতিশক্তি, এটা গড় গড়, এটা গড় হিসাব করা হচ্ছে, এটা কি গড়। আর আরএমএস ব্যাগ নিয়ে কথা আছে, আরো আরএমএস ব্যাগ নিয়ে, আরে ভাই আরএমএস ব্যাগ নিয়ে শুধু আরো 1 ঘন্টার ক্লাস আছে, 1 আওয়ার ক্লাস আরএমএস নিয়ে, বুঝছো, চ্যাপ্টার বড় আছে, বড় আছে। 3/2 RT ডিভাইড বাই NA, সো 3/2 RT ডিভাইড বাই NA এটা হচ্ছে গ্যাসের অণুর গড় গতিশক্তি, অণুর গড় গতিশক্তি, এটা আগামী ক্লাসে পড়াবো। আর আজকে তাহলে ক্লাস এতটুকু থাকবে। আজকে যে কাজটা করবা সবাই রাত 9টায়, যারা যারা সকালে ছিল আর কি, বাকিগুলো থাকবে না শিওর, রাত 9টায় 5টা সিকিউ অন স্লাইড, ঠিক আছে, সবাই থাকবে কেমন, 5টা সিকিউ এবং স্লাইড, অর্থাৎ এই যে ম্যাথ যেগুলো করাইছি সূত্রের প্রতিপাদন, এগুলো আমরা স্লাইডে অঙ্কগুলো করব, ওকে, স্লাইডে অঙ্কগুলো করব। না এই ক্লাসের এক্সাম এখন না, এক্সাম আমি তোমাকে বলে দিচ্ছি, এক্সাম হচ্ছে, এক্সামের ডেট হচ্ছে শনিবারে, ডাইরেক্ট শনিবারে, কারণ আগামীকাল একটা ক্লাস আছে, আগামীকাল ক্লাসটা আগে সবাই করবা। আগামীকাল আমরা ক্লাস দিব, কয়টা ক্লাস দিতে পারে, তোমরা এমন অংশগ্রহণ করবো না, তোমাদের টাইম আক্স করে লাভ নাই। ধরো আমি আগামীকাল ক্লাস দিচ্ছি, আমাদের ফ্রি টাইম যদি বলি, আমাদের ফ্রি টাইম আছে হচ্ছে সন্ধ্যায় ধরো সন্ধ্যায় 6টার পরে রাত 9টার দিকে ক্লাস দিতে পারি, রাত 9টা বা 10টা এরকম একটা টাইম বলবো আগামীকাল, অথবা না হলে দুপুরে যে টাইমে যদি পারে। আগামীকাল আবার জুমা আছে, সমস্যা নেই, বাট আজকে রাত 9টায় আগে কনফার্ম করো, আজকে রাত 9টায় কিন্তু কনফার্ম ক্লাস আছে, 5টা সিকিউ, বুঝছো, 5টা সিকিউ সলভ করার পরে এরপর আরএমএস ব্যাগ, এরপর আরো গ্যাসের সমীকরণ যা যা আছে সবগুলো প্রমাণ করার পরে দেখবা যে হচ্ছে কি মোটামুটি ক্লিয়ার হয়েছে। এবার আদর্শ গ্যাসের বিচ্যুতি, বাস্তব গ্যাসের বিচ্যুতি, এগুলো ক্লিয়ার হলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর লাস্টে গিয়ে অনেকগুলো ইম্পর্টেন্ট পড়া আছে, লুইস খার, ব্রনস্টেড লাউরির মতবাদ, অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষারক, এবং আরো পড়া আছে, সেটা হচ্ছে কি আমাকে বলো, বিওডি সিওডি, এগুলো আমরা পড়বো। আজকে রাত 9টায় ক্লাস হবে।